এই রামাদানের এই সকালে অনেকটাই আর্লি মর্নিং, তারপরও এবং বৃষ্টির দিন জয়েন করেছেন। তো আমরা সিরিজ অফ ডিসকাশন হচ্ছে আমাদের, এটা ফার্স্ট সিরিজের, আমরা হয়তো 3 নাম্বারটা। এরপরে আমরা যদি সেগমেন্ট বলি, সেগমেন্ট হয়তো ডিপেন্ডিং অন দ্য প্রজেক্টস এবং স্টুডেন্টস এন্ড এক্সপার্টস ওপিনিয়ন আমরা যদি আরেকটা সেগমেন্ট করতে হয় হয়তো করতে পারি, আদারওয়াইজ দিস ইজ দ্য লাস্ট সেগমেন্ট। তো আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি রেস্ট অফ দ্য প্রজেক্টস। সো এটা মোস্টলি অন দ্য অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, অপারেশন এক্সেলেন্স। আজকে আমাদের এখানে আমরা এক্সপার্টদের মধ্যে থেকে বিভিন্ন ডিসিপ্লিন থেকে দেখতে পাচ্ছি। আমরা হয়তো সাস্টেনেবিলিটি রিলেটেড প্রজেক্ট নিয়েও কথা বলতে পারবো আশা করছি। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এক্সপার্টদের মধ্যে থেকে দেখতে পাচ্ছি কাউসার আলী ভাই, ওয়াদুদ ভাই, ভাস্কর দাদা, তারপরে ফয়সাল বিন আলম, ফাহমিদা ফাইজা বোধহয় আমি দেখতে পাচ্ছি। আর আশা করছি যে স্টুডেন্টরা জয়েন করা শুরু করছে। আমি শুরুতে আবার একটু বলে নেই, সাজিদ খান ভাই জয়েন করেছেন এপিলিয়ন থেকে। তো আমি একটু সব ব্রিফলি বলি, যদিও আপনারা সবাই জানেন মোটামুটি আমাদের যে সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট এই প্রজেক্টটা সম্পর্কে। সো এটা আমরা বর্তমান বাস্তবতায় আমরা দেখছি যে এটা ইভেন মোর রিলেভেন্ট। এবং আপনারা জানেন যে আমরা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট নামে একটা প্রতিযোগিতা বা একটা প্রোগ্রামের আওতায় আমরা সারা দেশ থেকে বেশ কিছু প্রায় 100 জন ট্যালেন্টকে আমরা চুজ করেছি, যাদেরকে আমরা বলছি ট্রান্সফরমেশন লিডার। They have been prepared and they have been go through number of grooming and training sessions, and now they are entering in the the stage যেটা আমরা বলছি সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট। তো এইখানে আপনারা যারা এক্সপার্টরা আছেন এরা ইন্টিগ্রেটেড পার্ট অফ ইট। আপনাদের সহযোগিতা, আপনাদের সুপারভিশন, আপনাদের নলেজ সাপোর্ট এবং আপনাদের এঙ্গেজমেন্ট সাপোর্টের মাধ্যমে আমরা 100টার মতো প্রজেক্ট নিতে চাই। যদিও এক্স্যাক্টলি নাম্বারটা স্টুডেন্ট এখন আছে 96। সো তাদের কাছ থেকে আমরা প্রজেক্ট চার্টার আমরা জমা পেয়েছি, প্রায় 57 জনের কাছ থেকে আমরা প্রজেক্ট চার্টার জমা পেয়েছি। তো আপনারা জানেন আমরা একটা প্রজেক্ট অ্যানালিটিক্যাল ডিরেকশন পেপার আমরা তৈরি করেছি, এবং ওই ডিরেকশন পেপার অনুযায়ী আমরা এই সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সো এখন স্টুডেন্টদের থেকে 97টার মতো আমরা প্রজেক্ট চার্টার পেয়েছি। এই প্রজেক্ট চার্টার গুলো বেসিক্যালি অনেকটা প্রজেক্ট প্রপোজালের একটা ব্রিফ ভার্সন। সো যেখানে প্রজেক্টের টেন্টেটিভ টাইটেল, প্রবলেম স্টেটমেন্ট, তারপরে আপনার হাইপোথিসিস এবং প্রজেক্টের টিমের ডিটেলস গুলো থাকে, কোন কোন ফ্যাক্টরিতে কাজ করা হবে এবং কোন কোন টিম মেম্বার কারা, এই সব বিষয়গুলো থাকে। এরপরে আরো বেশ কিছু প্রসেসিং ডকুমেন্টস আছে যেগুলো থ্রুতে স্টুডেন্টরা প্রজেক্টটা কমপ্লিট করবে। তো আজকের এই সেশনটা বেসিক্যালি হচ্ছে স্টুডেন্ট এবং এক্সপার্টদের মধ্যে এক ধরনের এঙ্গেজমেন্ট তৈরি করা এবং কি ধরনের প্রজেক্ট আসছে এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানো। সো স্টুডেন্টরা তাদের কোশ্চেন গুলো করবে, আপনারা যারা এক্সপার্ট আছেন তারাও আপনাদের ওপিনিয়ন গুলো দিবেন যে কি ধরনের প্রজেক্ট হতে পারে, এবং স্টুডেন্টদের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আপনারা একটু উত্তর দিবেন। সো আমি সরাসরি আমার মনে হয় কোশ্চেনে চলে যেতে পারি। আমি রিকোয়েস্ট করবো যারা আসছেন আপনারা যদি সম্ভব হয় আপনারা প্রথমে একবার একটু অন্তত ভিডিওটা অন করতে, উই সি ইউ। পরবর্তীতে হয়তো আপনি চাইলে অন রাখতে পারেন বা চাইলে অফ রাখতে পারেন। আর স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা বেটার তোমাদের মানে যতটুকু সম্ভব হয় ভিডিও অন করে রাখতে পারো, যাতে করে এক্সপার্টরা তোমাদেরকে চিনতে পারে এবং এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো আমি সরাসরি কোশ্চেনে চলে যাই। কাউসার ভাই যদিও ভিডিও ওপেন করেছে কিন্তু চেহারা বন্ধ করে, সেফটি মেজার না ভাই ভিডিও থেকে আসবে না আর কি, মানে করোনা ইনফেক্টেড হওয়ার চান্স নাই ফ্রম দিস জুম। আচ্ছা তারেক ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা আসলে এখন কোন স্টেজটাতে আছি, দ্যাট ইজ টিম ফরমেশন গুলোর কি হয়েছে বা মানে হওয়ার কোন স্টেজে আছে? হ্যাঁ, তারা যখন প্রজেক্ট চার্টটা জমা দিচ্ছে এখানে কেউ কেউ তাদের টিম ফরমেশন করতে পেরেছে, কেউ কেউ করতে পারেনি। এখন এই এঙ্গেজমেন্ট সেশনের পরে বেসিক্যালি আমরা এই ঈদের আগেই আমরা তাদের সাথে আমাদের প্ল্যান হচ্ছে যে তাদের প্রজেক্টগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা আবার অ্যাডভাইজিং সেশন করব, এবং যারা প্রজেক্ট টিম ফর্ম করতে পেরেছে তারা তো ভালো, আর যারা করতে পারেনি তাদেরটা আমরা করে দেওয়ার জন্য হেল্প করব। এবং এরপরই আমরা ওই টিমগুলোর সাথে সেপারেটলি তাদেরকে কানেক্ট করে দিব
এবং আমি হয়তো আমি প্রেফার করছি সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে প্রতিটা টিমের জন্য। আর এছাড়া তখন ওই যারা এক্সপার্টরা আছেন তাদের নাম্বার আমরা স্টুডেন্টদেরকে দিব, এক্সপার্টরাও জানবে যে হু হি ইজ গোয়িং টু সুপারভাইজ। সো এই টিম আপটা আমি ঈদের ছুটিতে ইনশাল্লাহ আমি করব, হয়তো এই জন্য লিস্ট পসিবল ডিস্টারবেন্স আপনাদেরকে দিব। আশা করি যে খুব বেশি বাজ বা খুব বেশি হবে না। আর স্টুডেন্টরা বেশ কিছু ট্রেনিং পেয়ে গিয়েছে, বিশেষ করে পিএডিপির উপরে ট্রেনিং কমপ্লিট হয়েছে তাদের, প্রসেসিং ডকুমেন্টস গুলো তারা এখন বোঝে, এবং তারা প্রজেক্ট চার্টার তৈরি করেছে। তো প্রজেক্ট চার্টার এটা ফার্স্ট ড্রাফট তারা দিয়েছে। তো এটা এখন তারা এটার উপরে ফার্দার কাজ করতে হবে, ফার্দার কাজ করে টিম আপ করে এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে প্রজেক্ট চার্টারকে ইমপ্রুভ করতে হবে। কারণ এটা ফার্স্টে যারা দিয়েছে শুধু তাদের ওপিনিয়নের ভিত্তিতে বা তাদের নলেজের ভিত্তিতে, নেক্সট ড্রাফটটা তারা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে এক্সপার্টদের ফিডব্যাক সহ এটাকে ইমপ্রুভ করে জমা দিবে। তারপরে আমরা আমাদের যে পিপল টিম এবং আমাদের জাজেস প্যানেল এগুলোকে অ্যাসেস করে এটাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে তারা পরবর্তীতে তাদের এক্সপেরিমেন্টাল প্রসেস এবং আমরা আমাদের কিছু আরো প্রসেসিং ডকুমেন্টস আছে আপনারা জানেন, যেটা বেসিক্যালি বেসলাইন অ্যাসেসমেন্ট করা এট ফার্স্ট, এন্ড দেন এক্সপেরিমেন্ট প্রসেসে যাবে। তারপরে আবার ইমপ্রুভমেন্ট কি হয়েছে এগুলোকে অ্যাসেস করার জন্য ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টস গুলো ফলো করে আস্তে আস্তে চলে যাবে আর কি। সো ঈদের পরে আশা করছি আমরা ফ্যাক্টরি লেভেল কাজগুলো হয়তো জুনের শেষ নাগাদ হয়তো ফ্যাক্টরি লেভেল কাজগুলো কিছুটা ডিপেন্ড করবে, আমরা স্টুডেন্টদের ক্যাপাসিটি অনুযায়ী এন্ড অ্যাভেলেবিলিটি অনুযায়ী আস্তে আস্তে শুরু করবো আর কি। ওকে, আমি রিকোয়েস্ট করবো স্টুডেন্টদেরকে তোমাদের কোশ্চেন করার জন্য। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা ছিল একটু যে আব্দুল ওয়াদুদ স্যারের কাছে। জি, যে আমি আসলে মেইনলি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভিজুয়াল মার্চেন্ডাইজিং নিয়ে কাজ করতে যাচ্ছি। যে আমি 12 ক্লথিং লিমিটেডের আপনার যে ওদের যে উইন্ডো ডিসপ্লে সিস্টেম আছে সেটা ওপেন উইন্ডো ডিসপ্লে সিস্টেম থেকে আমি সেমি ক্লোজ উইন্ডো ডিসপ্লে সিস্টেম ক্রিয়েট করে আমি সেলিং রেটটা কিরকম বাড়ে সেটা আমি দেখতে চাচ্ছি। একটা পার্টিকুলার গার্মেন্টস এর উপর আমি হচ্ছে যে সেটা সামারের পার্টিকুলার গার্মেন্টস এর উপর আমি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখন আসলে এই ধরনের কাজের জন্য আমি আসলে কিভাবে কাজটা স্টার্ট করতে পারি এবং হচ্ছে যে মানে ওইখানে যে আমি আসলে কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম, আর ওটা কি আসলে ফিজিবিলিটি পাবো কিনা। জি, এটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং নিয়ে কোশ্চেনটা হয়েছে। বেসিক্যালি ভিজুয়াল মার্চেন্ডাইজিং স্টোর গুলোকে কিভাবে আসলে ইন্টেরিয়র সহ কিভাবে এই ভিজুয়াল মার্চেন্ডাইজিং কাজে লাগিয়ে সেলসের উপরে ইম্প্যাক্ট ফেলা যায়। ওয়াদুদ ভাই অথবা অন্য যে কেউ, আমাদের এখানে ভাস্কর ভাই আছেন বা আরিফুল ইসলাম আছেন, আপনারা যে কেউ যদি ওপিনিয়ন দিতে চান। যদিও পার্টিকুলারলি কোশ্চেনটা ওয়াদুদ ভাইয়ের কাছে ছিল, আমি জানি না কেন। ওয়াদুদ ভাই, প্রশ্নটা আমি আসলে বুঝি নাই, সরি, একটু আরেকবার একটু বলুন। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আমার টপিকটা হচ্ছে যে আপনার ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আমি যে টার্মটা আছে সেটা হচ্ছে যে আপনার যে ওদের যে আপনার ইন্টেরিয়রে যে ওপেন উইন্ডো ডিসপ্লে সিস্টেম ইউজ করে একটা সাপোজ 12 ক্লথিং লিমিটেড, তো তাদের উইন্ডো ডিসপ্লে ওপেন উইন্ডো সিস্টেমটাকে আমি চেঞ্জ করে সেমি ক্লোজ উইন্ডো সিস্টেমে নিয়ে একটা পার্টিকুলার গার্মেন্টস এর উপর দেখবো যে তাদের এই ডিসপ্লে চেঞ্জ করার কারণে আমার কাস্টমারদের উপর কি ইমপ্যাক্ট পড়ে এবং হচ্ছে যে সেলিং রেটটা কিভাবে ইনক্রিজ হয় সেটা আমি দেখতে চাচ্ছি আর কি। তো সেটা আমি আসলে কিভাবে কাজ করব, আমি আমার প্রবলেম স্টেটমেন্টটা এভাবে দিয়েছি যে এই টপিকটা ওই আমার মনে হয় ওই যে আশফাকের সঙ্গে যোগাযোগ করলে সব থেকে ভালো হয়। আমার মনে হয় আশফাক ওয়ান অফ দ্য এক্সপার্ট। Ashfaq would be more relevant to answer your question এবং আপনাকে রাইটলি গাইড করতে পারবে। আমার মনে হয় আশফাকের সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে। থ্যাংক ইউ। রাইট, আশফাক ভাই we can help to connect. এছাড়া অন্য কেউ যদি ভিজুয়াল মার্চেন্ডাইজিং নিয়ে তার কোনো কিছু যোগ করতে চান, ফয়সাল অথবা আরিফ ভাই, if you have to put, অথবা আমরা নেক্সট কোশ্চেনে আপাতত যাই। আমরা দেখি এক্সপার্টদের মধ্যে থেকে আর কেউ রিলেভেন্ট কেউ জয়েন করে কিনা। নেক্সট কোশ্চেন প্লিজ। রাকিবুল হাসান, তুমি তোমার প্রজেক্ট সম্পর্কে বলবা একটু? আচ্ছা তারেক ভাই, কেউ যখন
বলতেছে না, আমি একটু একটা কথা বলি, সেটা হলো যে প্রজেক্টের ব্যাপারে বাংলাদেশে যেহেতু প্রোটেক্ট ইয়ার্নের ওভার ক্যাপাসিটি আছে ফর দ্য টাইম বিং, তো জি সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে গার্মেন্টস এর যেহেতু আমাদের আমরা মোস্টলি কটন বেসড একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তো সেই জন্য ভোটেক্স যেহেতু মোস্টলি ব্লেন্ডেড এবং 100% পলিস্টার বা সিনথেটিক এই টাইপের ইয়ার্ন তৈরি করে, তো আমার মনে হয় গার্মেন্টস এর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ এ বা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ এ গুড ওয়ে যে ফিউচারে কিভাবে তারা সার্ভাইভ করতে পারে। তো সেক্ষেত্রে কেউ কেউ কোনো স্টুডেন্ট যদি ভোটেক্স ইয়ার্ন নিয়ে কিভাবে নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা যায় এগুলো গার্মেন্টস এর সঙ্গে কাজ করে, আমার মনে হয় এটা ইউজফুল হবে। জি ডেফিনেটলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও রিমাইন্ড করতে চাই, যদি কেউ এই রিলেটেড প্রজেক্ট নিতে চায় ইউ আর ওয়েলকাম। আর এটা নিয়ে আমরা কাজ করব আব্দুল রাজাক ভাই, আমরা ওই স্টুডেন্টদেরকে অ্যাডভাইজিং এর সময় আমি ফর শিওর আমরা ইনশাল্লাহ কিছু প্রজেক্ট এখানে দেওয়ার চেষ্টা করবো, অন্তত একটা প্রজেক্ট এখানে দেওয়ার চেষ্টা করবো আশা করছি। সো আমরা এক্সপার্টদের কাছ থেকে আরো কিছু শুনতে পারি। আজকে যারা জয়েন করেছেন প্রজেক্ট রিলেটেড আইডিয়া, আমি ফয়সাল বিন আলম, সে যদি এখন থেকে থাকে, অথবা আরিফ ভাই আপনি একটু, ফয়সাল আছে? হ্যাঁ ফয়সাল, একটু তোমার কাছে শুনতে চাচ্ছি যে ইফ ইউ সাজেস্ট যে তোমার ওয়ার্ক এরিয়াতে পার্টিকুলারলি সিএসআর এন্ড সাস্টেনেবিলিটি এই এরিয়াতে আমার আসলে ইন্টারেস্টিং কিছু কোশ্চেন আছে, তোমার সাথে অনেকদিন পরে পেলাম। পার্টিকুলারলি এখন দেখতেছো, কালকে আমি কিছু ছবি দেখতে পেলাম খুব হার্ট ব্রেকিং। সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের ইন্ডাস্ট্রির অনেকটা আইডলে পরিণত হওয়া মুস্তাফিজ উদ্দিন, উনি কান্নাকাটি করছেন। বেসিক্যালি ঈদের বেতন ভাতা দিতে পারছেন না ডেনিম এক্সপার্টের, যিনি আসলে সাস্টেনেবিলিটির একজন কি বলবো প্রমোটার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো, যিনি সারা বিশ্বে সাস্টেনেবিলিটি রিলেটেড অনেক কাজকর্ম করেছেন। এখন যদিও আমি খুব বেশি এর ভেতরে যেতে চাচ্ছি না আজকের আলোচনায়, আমি রিলেটেড টু ইওর এরিয়া, যে ডু ইউ থিঙ্ক যে আসলে এখানে কিছুটা চেঞ্জ আসতেছে বা এটার ফিউচার ইমপ্যাক্টটা কেমন হবে, আমরা কি এরিয়াতে কাজ করতে পারি এই জায়গাগুলোতে? থ্যাংক ইউ তারেক ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। ইস্যুটা মানে পুরো পুরো সাস্টেনেবিলিটির ডেফিনেশনটাই আবার নতুন ভাবে চলে আসছে আর কি, যে ইজ ইট অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য প্রডিউসার কান্ট্রিজ, আর দেয়ার ইজ নো লায়াবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি ফ্রম দ্য বায়ার্স এন্ড, মানে আমরা যতক্ষণ পর্যন্ত ট্রেড এন্ড ট্রানজাকশনের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত মানে তারা যা বলবে আমাদেরকে সেটা শুনতে হবে, বাট ওয়েন উই আর ইন ক্রাইসিস সিচুয়েশন তাদের দিক থেকে আমাদের তাদের সিএসআর, তাদের সাস্টেনেবিলিটি বা তাদের দিক থেকে ওই পার্টনারশিপের যে কনসেপ্টটা সেটা আসলে তারাই যখন তখন ব্রেক করতে পারে কিনা, বা ব্রেক করলেও সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে কিনা, এরকম অনেক কোয়েশ্চেনই এখন চলে আসছে। আবার কোয়েশ্চেন আসার সাথে সাথে তার মানে হচ্ছে যে এগুলো নিয়ে কাজ করার সুযোগও চলে আসছে, যে তার মানে হচ্ছে যে আফটার ইম্প্যাক্ট গুলো কি দাঁড়াচ্ছে, হোয়াট উইল বি দ্য আফটার ইম্প্যাক্ট আফটার করোনা। আমাদের এই জায়গাগুলোতে তাহলে এতদিন পর্যন্ত আমরা সিএসআর এর পার্টনারশিপ বা স্টেক হোল্ডারশিপ, ওনারশিপ, এমনকি টিম আপ, ওয়ার্কিং টুগেদার, এই যত ধরনের টার্ম এবং টার্মিনোলজি ইউজ করছি, সেই জায়গাগুলোর ক্রাইটেরিয়া গুলো কি দাঁড়াবে, বা ইফেক্টিভ পার্টনারশিপ রোল, আসলে রোল রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো কি হতে পারতো, কি হওয়া উচিত ছিল, কোন জায়গাগুলোতে ফ্লজ রয়ে গেছে, এবং সেই জিনিসগুলো কিভাবে ওভারকাম করা যায়, এই টাইপের ব্যাপারগুলো তো আছেই। এছাড়া মানে অলরেডি আমরা যা করছি, মানে আমরা বেসিক্যালি আমাদের প্রেজেন্ট স্ট্যাটাসটা কোন জায়গায় আছে এই প্রত্যেকটা টার্মস এর বেসিসে, এবার সেটা সোশ্যাল সাস্টেনেবিলিটির ইন্ডিকেটরে হোক, ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি ইন্ডিকেটরে হোক, এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল ইন্ডিকেটরে হোক, তো সেই ইন্ডিকেটরের বেসিসে আমাদের প্রেজেন্ট স্ট্যাটাসটা কোথায় ছিল, সেই থাকার পরেও এখন তাহলে আমাদের এই ভালনারেবল সিচুয়েশন বা এই ধরনের একটা আশঙ্কা কেন তৈরি হচ্ছে, এবং তাহলে এই জায়গাতে আমাদের আর রিমেইনিং পার্টস এন্ড ফ্যাক্টস গুলো কি কি থাকতেছে। আমরা যখনই এই সাপ্লাই চেইনকে সাস্টেনেবল করার কথা বলতেছি, অথবা একটা গ্রিন সাপ্লাই চেইনের প্যাটার্ন বা মডেল আমরা প্রপোজ করতেছি, তাহলে সেই গ্রিন সাপ্লাই চেইন মডেলে এই ধরনের মানে সাডেন জাস্ট একটা ইনভিজিবল ভাইরাস এসে যদি আমাদেরকে এমন একটা থ্রেড দিয়ে চলে যায় যে আমার পুরো সাস্টেনেবিলিটি তো অনেক ব্যাপার, আমার
মানে অস্তিত্ব এই সংকটের মুখে পড়ে যায়, তাহলে তো হচ্ছে যে আমাদেরকে পুরো জিনিসটাকেই নতুন ভাবে চিন্তা করে দেখার সুযোগ রয়ে গেছে এবং যে এখানে আমরা আসলে আমি ইনফ্যাক্ট আই ওয়াজ থিংকিং যে আমরা একটা স্পেশাল কভারেজ বা একটা সেগমেন্ট তৈরি করা উচিত যে ইনফ্যাক্ট সাস্টেনেবিলিটি ফ্রম বটম নাও ইজ এ টাইম যখন আসলে উই শুড কাম আপ টু আই মিন প্রেজেন্ট এ মডেল অফ সাস্টেনেবিলিটি। আমি কয়েকটা জায়গায় আমি প্রশ্ন করেছি যে এই যে হু ইজ আমরা জানি যে ডেইলি স্টার এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে ইউনো হু ইজ টেকিং হুজ পার্ট অথবা রেসপন্সিবিলিটি, কে কাকে রক্ষা করছে। আপনি যদি দেখেন এখন গ্লোবাল ব্র্যান্ড গুলোকে কিন্তু আমাদের ফ্যাক্টরি গুলো আরো, আমি যদি নিচের দিকে যাই, আমাদের ওয়ার্কাররা গ্লোবাল ব্র্যান্ড গুলোর কে বাঁচিয়ে রাখার জন্য প্রোটেকশন দিচ্ছে। তারা যখন 2 মাসের স্যালারি এখনো পায় না, তারা যখন স্যালারি কাট পায় নিয়ে কাজ করে, আমাদের ফ্যাক্টরি গুলো যখন এই যে আবার আমাদের সরকার দেখেন প্রায় 70,000 কোটি টাকার ফান্ড তৈরি করেছে এই ব্র্যান্ড গুলোকে আসলে সাপোর্ট দেওয়ার জন্য, বিকজ দ্য ব্র্যান্ডস আর নট পেইং and they are asking for another 6 months or delay of the payment. So আমাদের দেশে টাকা ছেপে এটাকে আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি আমাদের দেশের জনগণ কিন্তু সবাই এটার চাপটা নিচ্ছে টু সেভ দ্য ব্র্যান্ডস। তো আমার মনে হয় এই মডেলগুলো, এই কস্টিং গুলো আপনারা যদি হেল্প করেন, আমাদের কিছু স্টুডেন্ট যদি এ ধরনের কিছু প্রজেক্ট নেয় যে সাস্টেনেবিলিটি আসলে মূল গ্যাপটা কোথায় এবং এখানে ভ্যালু চেইনকে ইন্টিগ্রেট করা দরকার। আমি যেমন কোশ্চেন করেছিলাম কিছু ডিসকাশনে সাপ্লাই চেইন নিয়ে যখন কথা হচ্ছে যে ফ্লো অফ গুডস এর সাথে ফ্লো অফ ফাইন্যান্স, এখানে একটা অ্যানোমালিজ আছে, এখানে একটা গ্যাপ আছে। সো এখানে ওয়াদুদ ভাইও আছে, এই ফ্লো অফ ফাইন্যান্সে দেখেন স্পিনিং ইন্ডাস্ট্রি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, এভরিবডি ইজ সাফারিং। আর আমরাও সাফার করছি, আমাদের মতো ছোট ছোট বিজনেস গুলো যেমন ঈদের আগে আমাদের একটা মানে মোটামুটি আমাদের সার্ভাইভালের জন্য একটা কালেকশন হয়, কিন্তু আমরা এটা আসলে অনেকটাই জিরো। সো এখন এই ধরেন একটা মাস একটা ইয়ার জন্য স্বল্প আয়ের মানুষের জন্য সে তো সিম্পলি রাস্তায় বসে যায়, সে যদি এই পেমেন্টটা না পায় 6 মাস পরে 1 বছর পরে আপনি তাকে দ্বিগুণ দেন না, লাভ হবে না তো। So this is a kind of a crisis situation. So এই রিলেটেড প্রজেক্ট নিতে পারেন। ওয়াদুদ ভাই হাত তুলেছেন, আমি না ওয়াদুদ ভাইয়ের হাত না, আরেকটা হাত আছে, গ্যালাক্সি এস না, আপনার নামটা একটু বলবেন, আমি নামটা এখানে দিয়ে দিই। ইউসুফ ভাই আসসালামু আলাইকুম, সাইফুল মল্লিক বলছিলাম। ও সাইফুল ভাই, আমি আপনার নামটা ঠিক করে দিচ্ছি। জি আচ্ছা ঠিক আছে সাইফুল ভাই, আপনি সাইফুল মল্লিক ভাই, থ্যাঙ্কস ফর জয়নিং। আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলতে পারেন, পরিচয় না দিয়েও কথা বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। না ইটস ওকে, পরিচয় দেওয়ার কিছু নেই। তারিক ভাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাইফুল আলম মল্লিক বলছি। জাস্ট প্রেজেন্টলি আমি কোথায় জব করতেছি এতটুকু বলি। আমি ওশান রিটেল নামে একটা ফ্রেঞ্চ বেসিক্যালি, ওখানে ওনাদের হেড অফিস। তো ঢাকা লিয়াজো অফিসে আমি রিজিওনাল কমপ্লায়েন্স অথবা সাস্টেনেবিলিটি ম্যানেজার বলতে পারেন, এখানে আছি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ফ্যাক্টরিগুলো আমি ওভারলুক করতেছি সাস্টেনেবিলিটি অ্যাসপেক্টে। সো এগেইন থ্যাংক ইউ টেক্সটাইল টুডে টু ইনভাইট মি। অ্যাকচুয়ালি আমি গাড়িতে আছি, একটা কাজে যাচ্ছি, ইনফ্যাক্ট এই মুহূর্তে যাওয়া পড়তেছে আমাকে, তো হয়তো আমার সাউন্ডটা ক্লিয়ার আসবে না, সরি ফর দ্যাট। শুনতে পাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, সো আমি একটু লিভ করব আর্লি। তো লিভ করার আগে তারিক ভাই আমি কি কিছু কথা বলে লিভ করি স্টুডেন্টদের জন্য? আপনার টপিক এসছে। শিওর হ্যাঁ থ্যাংক ইউ ভাই। তো স্টুডেন্টরা যারা আছো তোমাদের সবাইকে প্রথমে ধন্যবাদ এই প্রজেক্টে ইনক্লুড হওয়ার জন্য। ইট ইজ রিয়েলি অপরচুনিটি। ফার্স্ট অফ অল, আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এই ধরনের অপরচুনিটি আসলে পাইনি, অথবা হয়তোবা আমাদের ওই ধরনের ইন্টেনশন ছিল না এসব অপরচুনিটি গ্র্যাব করার। এটা আমাদেরই ব্যর্থতা বলতে পারো। তো এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি ফার্স্ট অফ অল। সো সাস্টেনেবিলিটি নিয়ে এখন আমি যেটা দেখলাম যে প্রোডাক্ট সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কথা হচ্ছে, প্রসেস সাস্টেনেবিলিটি অনেক কথা হচ্ছে। আমি যদি প্রসেসের কথা বলি, how you reduce the water consumption, energy consumption, lot of things. Also how you can reduce the use of chemical, reduce the use of raw materials. That's mean আমরা রিসাইকেল রিউজ এই প্রজেক্টগুলোর দিকে আগাচ্ছি ডে বাই ডে। এর পাশাপাশি আমরা যদি প্রোডাক্ট সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলি, যে একটা প্রোডাক্ট আমি কতদিন ইউজ করব, দ্যাটস মিন একটা লাইফ সাইকেলটা কি। এটা কি আমরা এখন বলতেছি সার্কুলার ইকোনমি, সবাই আমরা ওয়ার্ডটার সম্বন্ধে অবগত।
সার্কুলার ইকোনমি অর্থ হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট বানালাম, এটা লাইফ সাইকেলটা কতদিন, মানে এটাকে আমি ডাম্পিং করতেছি জাস্ট আফটার 6 মান্থস অর না, এটা 6 মান্থস পরে আমি আবার এটাকে রিউজ করতেছি, রিউজ করার পর কি করতেছি, আবার কি ডাম্পিং করতেছি না, রিউজ করার পর এটা আমি আবার র মেটেরিয়ালে ব্যাক করে নিয়ে যাচ্ছি, এটাকে ফাইবার ফর্মে নিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমি আবার নতুন কোনো প্রোডাক্ট তৈরি করতেছি। দ্যাটস মিন আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম এটা ডাম্পিং হচ্ছে না সহসাই, অবশ্যই ডাম্পিং হবে একটা সময় পরে, বাট এটা লাইফ সাইকেলটা আমি এমন ভাবে বাড়িয়ে দিলাম যে এটা কারো না কারো হাতে ঘুরে ঘুরে ইউজ হচ্ছে বিভিন্ন ভাবে। দ্যাটস মিন দিস ইজ কল্ড সার্কুলার ইকোনমি ইন ওয়ান সেন্স। সো এটা নিয়ে আমরা কথা বলতে পারি প্রোডাক্ট সাস্টেনেবিলিটি নিয়ে। বাট আমি আজকে একটু একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রোডাক্ট সাস্টেনেবিলিটি বলো বা প্রসেস সাস্টেনেবিলিটি বলো, এই দুটো নিয়ে না। ভেরি সিম্পল, আমি যদি ওয়াটার ক্রাইসিস নিয়ে আমরা সবাই জানি, হ্যাঁ, এন্ড ওয়াটার ক্রাইসিস ইজ সিম্পল ফিনোমেনা ইন এভরিওয়্যার, আমাদের দৈনন্দিন জীবন বলো, আমাদের ফ্যাক্টরিতে ওয়াটার লাগতেছে বা এনিওয়্যার ড্রিঙ্কিং ওয়াটার বলো। তো ওয়াটার যদি আমি সেভ করতে চাই, আমরা সবাই বলতে আপনি একটু বাইরে রাখেন, আমরা যদি ওয়াটারের কথা বলি কিভাবে আমরা সেভ করবো, তো ফ্যাক্টরি এন্ডে আমি দেখতেছি এখন যারা ভার্টিক্যাল সেটআপে আছে, তো তাদের শেড, বিগ বিগ শেড, বেসিক্যালি স্পিনিং ফ্যাক্টরি গুলা, ডাইং ফ্যাক্টরি গুলা, যারা বিগ বিগ শেডের আন্ডারে, এই ফ্যাক্টরি গুলোতে হিউজ ক্যাচমেন্ট এরিয়া। দ্যাটস মিন তারা ইচ্ছা করলে হিউজ পরিমাণ ওয়াটার ডিউরিং দ্য মনসুন সিজন দে ক্যান ক্যাচ এন্ড দে ক্যান রিজার্ভ। সো এই রেইন ওয়াটার হারভেস্টিং, এই কথার সম্বন্ধে অবশ্যই তোমরা অবগত, আমি জানি ইতিমধ্যে। রেইন ওয়াটার হারভেস্টিং, এটা যদি আমরা নিয়ে আসি সাস্টেনেবিলিটিতে, আমরা কিন্তু বেশ কিছু ওয়াটার সেভ করতে পারি। দিস ইজ ক্যান বি ওয়ান আইডিয়া, যে একটু আমরা ডিফারেন্ট চিন্তা করি না, আমরা কেন অলওয়েজ প্রোডাক্ট নিয়ে চিন্তা করব, কেন অলওয়েজ প্রসেস নিয়ে চিন্তা করব, কিভাবে মেটেরিয়াল লিকার রেশিও কমানো যায় ডাইং এ, এগুলো তো ডেফিনেটলি there is a benefit, there is a significance on this project, but apart from that আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করি। এই যে মনসুন সিজনে যে রেইন গুলো পড়তেছে আমাদের রুফে শেডের, এগুলো যদি আমরা ডিফারেন্ট ক্যাচমেন্ট এরিয়া থেকে নিয়ে আমরা রিজার্ভ করতে পারি, সেই ওয়াটার গুলা কিন্তু আমরা অলরেডি অলমোস্ট পিউরিফাইড, অলমোস্ট। তারপর সিম্পল পিউরিফিকেশনের পরে এগুলো আমি কিন্তু প্রসেসে ইউজ করতে পারি, ডাইং, প্রিন্টিং, হোয়াট এভার ইউ ক্যান, সিম্পল প্রসেসের পরে। আদার দেন দ্যাট এখন আমরা জানি ফ্যাক্টরি গুলাতে কিন্তু প্রচুর ফায়ার ইনসিডেন্ট হচ্ছে, এবং এই ফায়ার ইনসিডেন্টের জন্য আমরা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ইনস্টল করেছি কোটি কোটি টাকা খরচ করে রিসেন্টলি অ্যাকর্ড অ্যালায়েন্সের আন্ডারে, which is a good sign. So এই ফায়ার হাইড্রেন্ট সিস্টেম চালানোর জন্য আমার মেইন জিনিস র মেটেরিয়াল হচ্ছে ওয়াটার। দ্যাটস মিন ফ্যাক্টরিগুলোতে বিগ বিগ ওয়াটার রিজার্ভার অলরেডি ইনস্টলড। এই ওয়াটার গুলা আমরা যদি রেইনি সিজনে হারভেস্ট করে নিয়ে এসে রাখি, এই ওয়াটার গুলো কিন্তু আমি ফায়ার হাইড্রেন্টে ইউজ করতে পারতেছি। দ্যাটস মিন ইউজ গুলো শুধু ফায়ার হাইড্রেন্ট না, process, then fire hydrant, then your gardening, then your toilet, domestic use, everywhere আমি ওয়াটার গুলো ইউজ করতে পারতেছি। সুতরাং আমি বলবো যে রেইন ওয়াটার হারভেস্টিং ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট পয়েন্ট এট দিস মোমেন্ট, আমরা এটা করতে পারি। কারণ আমাদের ঢাকা শহরগুলো বেসিক্যালি, যেগুলো আমাদের বেসিক্যালি আরবানাইজেশন হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, এখানে কিন্তু পানি ওই সয়েল, বিনিথ দ্য সয়েল ফিল্ট্রেশন হয়ে একবারে লোয়ার লেভেলে, যেখানে আমাদের ওয়াটার রিজার্ভ আছে, যে ওয়াটার গুলো আমরা পিউরিফাইড ওয়াটার বলি, ওখান পর্যন্ত পৌঁছাতে পারে না। কারণ আমাদের যেই ভূমিগুলো, এগুলো অলরেডি কনক্রিটে ঢেকে গেছে, সুতরাং ন্যাচারাল যে ফিল্ট্রেশনটা এটা হতে পারতেছে না। সেই কারণে আমরা প্রচুর পরিমাণ ন্যাচারাল ওয়াটার নষ্ট করতেছি। এখন এই ফ্যাক্টরি গুলো যদি এই ন্যাচারাল ওয়াটার গুলাকে ক্যাচমেন্ট এরিয়ার মাধ্যমে ধরে নিয়ে এসে কাজ করে, সো ওয়াই নট? সো দিস ক্যান বি এ গুড আইডিয়া, আই থিঙ্ক। অ্যানাদার পয়েন্ট আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, আমি তুমি করেই বলতেছি তারিক ভাই, স্টুডেন্টকে, হ্যাঁ শিওর, সরি, আমি তুমি করে বলতেছি। অ্যানাদার আইডিয়া ক্যান বি ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিকজ প্রোডাক্টের বাইরে চলে আসছি, আমি প্রসেসের বাইরে চলে আসছি, আমি ওয়েস্ট নিয়ে কথা বলতেছি। ওয়েস্ট কিন্তু একটা বিগ ইস্যু আমাদের জন্য। আগামী 20 বছর পর আমি জানি না এই ওয়েস্ট কিভাবে হ্যান্ডেল হবে ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি দ্য ইলেকট্রনিক্স ওয়েস্ট হুইচ ইজ কামিং ফ্রম দ্য আইটি সেক্টর। কারণ আইটি সেক্টর থেকে হিউজ পরিমাণ ওয়েস্ট আসতেছে, ওই ওয়েস্টে আমি কি করব আমরা কিন্তু এখনো ডিফাইন করিনি সেইভাবে। সো আমি যদি টেক্সটাইল ওয়েস্টের কথা বলি শর্টলি, সেক্ষেত্রে আমাদের মেইন ওয়েস্ট আসতেছে ডাইং থেকে স্লাজ, রাইট? স্লাজের মধ্যে থাকতেছে হেভি মেটাল, আদার্স, অল আদার্স ইম্পিউরিটিস। বাট এই স্লাজটা আমরা কি করব?
আমাদের দেশে এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস অ্যাক্ট যেটাই বলো তোমরা, সেখানে স্পেসিফিকলি বলা আছে 6 মাস আপনি আপনার প্রিমাইসেসে এই স্লাজটা শুকাবেন। 6 মাস পরে আপনি একজন কন্ট্রাক্টরকে এই স্লাজটা দিয়ে দিবেন, যার লাইসেন্স আছে, যিনি ওয়েস্ট কন্ট্রাক্টর বলে, আমরা লোকালি বলি ওয়েস্ট কন্ট্রাক্টর। এই ওয়েস্ট কন্ট্রাক্টর এই স্লাজটা নিয়ে কি করবে ফাইনালি? উনি কি ডাম্পিং করবে, ল্যান্ড ফিলিং করবে, নাকি বার্নিং করবে? উই ডোন্ট নো, we really don't know, but it has to be a environment friendly solution to dispose the waste or reuse the waste. So এখন আমরা যদি স্ল্যাবটাকে নিয়ে এটা যদি আমি ব্রিক ফিল্ডে নিয়ে ব্রিকের র মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি, so it can be a good idea. It can be, stack trapped on a brick, which is more good than keep it in the open environment. So আমি যদি এটা ব্রিকের ভিতরে ট্র্যাপ করে ফেলি এই হেভি মেটাল গুলাকে, এবং ওই কনক্রিটটাকে যদি আমি বিল্ডিং এ ইটে হিসেবে ব্রিক হিসেবে ইউজ করি, ইট ইজ মোর রিলেভেন্ট দ্যান কিপ ইট ওপেন ইন দ্য ওপেন ফিল্ড অর ল্যান্ড ফিল্ড। কারণ আলটিমেটলি তুমি যদি ল্যান্ড ফিল করো এই হেভি মেটাল গুলাকে, আমি শুধু হেভি মেটাল কেন বলতেছি, এখানে আরো অনেক ইম্পিউরিটিস আছে, আমি শুধু হেভি মেটালটা উচ্চারণ করতেছি, এখানে কিন্তু আরো অনেক ইম্পিউরিটিস আছে, রাইট? সো হেভি মেটালটা যদি আমি ল্যান্ড ফিলিং করি, উইচ ইজ আনকন্ট্রোল ল্যান্ডফিল। ল্যান্ডফিল আবার দুই রকম, কন্ট্রোল ল্যান্ডফিল, আনকন্ট্রোল ল্যান্ডফিল, ওটাতে আমরা আরেকদিন আসবো ইনশাল্লাহ। সো আনকন্ট্রোল ল্যান্ডফিল করলে সেই হেভি মেটালটা কিন্তু ওই মাটিতে থেকে যাচ্ছে, এবং লিচিং এর মাধ্যমে থ্রু ডিফারেন্ট প্ল্যান্টেশন, ডিফারেন্ট ক্রপ, উই আর এগেইন কনজিউমিং দিস হেভি মেটাল। জাস্ট মিন ইটস আ সাইকেল। সো উই ক্যান নট অ্যাভয়েড দিস হেভি মেটাল উইথ আনকন্ট্রোল ল্যান্ডফিলিং। সো এখন যদি আমরা এটা থেকে বাঁচতে চাই, আমরা মনে হয় বেটার সলিউশনে যেতে হবে, হাউ টু রাইট how to সাইফুল ভাই, এই জিনিসগুলো। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড আইডিয়াস। এবং আমি আশা করব যে স্টুডেন্টরা যারা শুনছে এবং যারা পরে তো শুনবেন, আমি তারেক ভাই শেষ করবো এটা বলে যে শুধু প্রসেস সাস্টেইনেবিলিটি বা প্রোডাক্ট সাস্টেইনেবিলিটি থেকেও আমরা কিন্তু একটু ব্যাকে চলে আসতে পারি আদার্স যে সাস্টেইনেবিলিটি গুলো। সো এটা আমার মেইন কনসার্ন, যে ওয়েস্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আরেকটা কাজ করতে পারি যে বলে শেষ করবো, সিম্বায়োসিস। দ্যাটস মিন আমি একটা ফ্যাক্টরির ওয়েস্ট আরেকটা ফ্যাক্টরির র মেটেরিয়াল, এটাকে বলি আমরা সিম্বায়োসিস। এটা কিন্তু এখন ওয়ার্ল্ড আগামী 10 to 20 ইয়ার্স এটা লিড করবে, যে আপনার ফ্যাক্টরির ওয়েস্ট আমার ফ্যাক্টরির জন্য ইনপুট। সো এই সিম্বায়োসিসটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো দিস ক্যান বি সাম আইডিয়া রাদার দ্যান প্রোডাক্ট সাস্টেইনেবিলিটি এন্ড প্রসেস সাস্টেইনেবিলিটি। সো থ্যাংক ইউ এভরিওয়ান টু হিয়ার মি। থ্যাংক ইউ সাইফুল। আপনি যাবেন না, আমার ছোট্ট একটা কোশ্চেন আছে আপনার কাছে। তো মানে আমি জাস্ট একটু রিপিট করি, আপনি যে কথাগুলো বললেন, এখানে তিনটা প্রজেক্টের প্রতি আপনি করেছেন। একটা হচ্ছে যে স্লাজের ব্যবহার, এবং এটা ইজ এ বিগ কোশ্চেন, এবং ইট ইজ অ্যান আনরিজলভড কোশ্চেন ইয়েট, as you have told. So আমাদের এখান থেকে কেউ যদি এটা নিয়ে প্রজেক্ট করে এইটাকে একটা ভালো লেভেলে ব্লুপ্রিন্ট, আমরা যখন কথা বলি তো একটা একেবারে ব্লুপ্রিন্ট আকারে দেখাতে পারি যে নো, দিস ইজ দ্য ওয়ে হাউ স্লাজ কুড বি স্ট্যান্ডার্ডাইজড, বা স্লাজের যে আফটার ইউজ, এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া। একটা বলেছেন আপনি ওয়াটার হারভেস্টিং। সো ওয়াটার হারভেস্টিং নিয়ে যদিও এখানে অনেকেই ওয়াটার হারভেস্ট করছে, সো সেখানে হয়তো ফার্দার কাজ করা যেতে পারে যে এটা কিভাবে এফিশিয়েন্টলি করা যায়, বা হচ্ছে যে এই রিলেটেড কোন একটা প্রজেক্ট আমরা নিতে পারি। আর সিম্বায়োসিস যেটা বললেন, সামথিং রিলেটেড টু সার্কুলার ইকোনমি অলসো, আপনি সার্কুলার ইকোনমিও বলেছেন। সো এই রিলেটেড প্রজেক্ট উই আর ওয়েলকামিং। আমরা জাস্ট একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছিলাম, এই রিলেভেন্ট প্রজেক্ট যদি আসে, আমার আপনি যেহেতু ডাইরেক্টলি ব্র্যান্ডের সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করেন, আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে ব্র্যান্ডগুলোর সাস্টেনেবিলিটি কমিটমেন্টের ব্যাপারে আপনাদের পজিশনটা কি? এখন আসলে কি কোনো চেঞ্জ আসতেছে এখানে? সাস্টেনেবিলিটি রিলেটেড কমিটমেন্ট বলেন অথবা রিকোয়ারমেন্টস বলেন, এই জায়গাগুলোতে কি কোনো চেঞ্জ আসছে? জাস্ট এ কিউরিওসিটি। যদিও এই রিলেটেড কিছু কাজ হতে পারে, আমরা কথা বলছিলাম যে মুস্তাফিজ উদ্দিনের কথা, আপনি শুনতে পেয়েছিলেন কিনা আমি জানি না। জি, সো এবং এই উনি শুধুমাত্র একজন নয়, হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য সিনসিয়ার গাইজ, হ্যাজ বিন প্রমোটিং সাস্টেনেবিলিটি ফর লং টাইম। আমরা দেখতে পাচ্ছি যে ডিউ টু দ্য ফাইন্যান্সিয়াল ব্রেকআপ অফ দ্য সিস্টেম, মেনি ফ্যাক্টরিজ আর সাফারিং। ওইদিকে আমি হয়তো খুব বেশি যাব না, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে আপনার কাছে যেটা হচ্ছে যে আপনাদের যে সেট অফ সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্টস, আপনার কাছে কি মনে হয়, নট অনলি ইউর ব্র্যান্ডস, আপনি জেনারেলি এই জায়গাটা কি দেখতে পান এখন?
ধন্যবাদ তারিক ভাই, আমি একটু সংক্ষেপে শেষ করব। আমি বলেছিলাম একটু লিভ করতে হবে আমাকে। তো এটা একটা বার্নিং কোশ্চেন এট দিস মোমেন্ট। ফার্স্ট অফ অল আমি মনে করি ব্র্যান্ড গুলা যে পরিমাণ কাজ তারা অর্ডার দিয়েছিল, সে অর্ডার গুলা তাদেরকে গ্র্যাজুয়ালি নেওয়া উচিত ডে বাই ডে। কারণ ওটাও আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট গুলো অর্ডার দিয়েছি, আমি সেল করব কোথায়, আমার সেলিং পয়েন্ট গুলো অফ, এটা আমাকে বুঝতে হবে। ফাইন, এখন বাট আমি প্রোডাক্ট গুলো নিবো গ্র্যাজুয়ালি। আমি যদি টোটালি জিনিসটাকে অর্ডারটাকে ক্যান্সেল করে দিই, আমার এতগুলো শ্রমিক যাদেরকে নিয়ে আমি সিএসআর এর কথা বলি, যাদেরকে নিয়ে আমি অ্যাকর্ড অ্যালায়েন্স কে ইন্ট্রোডিউস করিয়েছি, যাদের জন্য তাদের জবটাই থাকবে না আলটিমেটলি। দ্যাটস মিন তারা বিগ সিএসআর প্রবলেমে পড়তে যাবে। মানে সিএসআর এর যে গ্যাপটা, সেই বিগ গ্যাপে আমি তাকে ঠেলে দিচ্ছি আলটিমেটলি। দ্যাটস মিন অ্যাকর্ড অ্যালায়েন্স করেও লাভ হলো না, আমার অডিট করেও লাভ হলো না যদি মানুষই না থাকলো। তো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল। এই ক্ষেত্রে আমি যদি বলি ইন অ্যাভারেজ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি তারিক ভাই। যদি আমি আমার ব্র্যান্ডের কথা বলি, আমি যতটুকু জানি, যদি আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি না, প্রোডাকশন নিয়ে কাজ করি না, until unless আমি 80% order is still there but gradually we are grabbing. So that is the point. আমরা কিন্তু অর্ডার গুলা ক্যান্সেল করিনি, গ্র্যাজুয়ালি নিচ্ছি। এবং প্রাইস নিয়েও কিন্তু আমরা এখনো যে না তোমাকে আমাকে প্রাইস লেস দিতে হবে, এই ধরনের কোনো নেগোসিয়েশন, এই ধরনের কোনো কমিটমেন্ট আসেনি আমাদের ব্র্যান্ডের পক্ষ থেকে, সেম প্রাইসেই আছে। গ্র্যাজুয়ালি যদি আপনি চিন্তা করেন যে জিনিসটাকে ওভারকাম করা যায় কিভাবে, সিএসআর আসপেক্টে বা সাস্টেইনেবিলিটি আসপেক্টে আমাদের ব্র্যান্ডের যে স্ট্র্যাটেজি ছিল, ভেরি সিম্পল স্ট্র্যাটেজি, কোনো কিছুই চেঞ্জ হয়নি। বরঞ্চ এখন আমরা আরো মোর ফ্যাক্টরি গুলাতে কিভাবে ওয়ার্কার আসতেছে এই লকডাউনের পরে বা সামনেতে ঈদের ছুটির পরে কিভাবে আসবে, তাদের সেফটি মেজার গুলা কিভাবে মেনটেন করবে ফ্যাক্টরি ওনাররা, এখানে আমরা আরো বেশি জোর দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার ভাই, ভেরি গুড টু নো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াজিদ ভাই, আপনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে সাস্টেনেবিলিটির সবথেকে বড় ইস্যু হলো বিজনেস সাস্টেনেবিলিটি, দি ওয়ে ব্র্যান্ডস ডিল উইথ দি প্রাইস। এই যে উনি যে বলছেন যে ঈদের পরে ব্র্যান্ড গুলা চাচ্ছে যে ঠিক মতো ফ্যাক্টরি গুলা সেফটি করুক, ইট হ্যাজ এ কস্ট। So on the contrary, they are reducing the price, they are cancelling the order. তো আসলে টোটাল প্রসেসটা কিন্তু is not sustainable. Let's say বাংলাদেশে more than 100 কোম্পানি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো আপনার গ্রিন ফ্যাক্টরি, এবং আমরা the level of sustainability that we maintain is মানে better than any other country in the world. Let's say আপনার other country, let's হ্যাঁ জি, আমি কি একটু বলবো, একটু ভাইয়ের সাথে একটু কথাটা বলে আমি একটু লিভ করি ভাইয়ের মানে ভাইয়া আমি পরিচয়টা ভুলে গিয়েছিলাম, ভাইয়া যিনি কথা বলছিলেন ওয়াজিদ ভাই, আব্দুল ওয়াজিদ ভাই। উনি বেসিক্যালি উনি স্পিনিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করেন, এখন অবশ্য কনসালটেন্সি করে থাকেন ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে। থ্যাংক ইউ ওয়াজিদ ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনার কথাটা একদমই ঠিক। তো আমি একটা কথা বলি, এটা বলে চলে যাব, আসলে একটা মিটিং আছে আমাদের। সো এজ এ যদি আমি আমার ব্র্যান্ডের কথা বলি, আমার কিন্তু একটা ফাউন্ডেশন আছে ওশানে, এটাকে আমরা বলি ও উইভ আওয়ার ফিউচার ফাউন্ডেশন। তো আমরা কিন্তু প্রতি বছরই আন্ডার প্রিভিলেজ ওয়ার্কার বা আন্ডার প্রিভিলেজ যে পিপল বাংলাদেশে আছে বা অন্যান্য আন্ডার ডেভেলপ কান্ট্রিতে আছে, তাদের জন্য প্রজেক্টে আমরা ডোনেশন দিই, বিভিন্ন প্রজেক্টে। তো এই মুহূর্তে আমরা চিন্তা করলাম যে না, বাংলাদেশে তো এই মুহূর্তে কোভিড-19 যে সিচুয়েশনটা মেইনলি এফেক্টেড হচ্ছে আমার ওয়ার্কাররা। সো ওয়ার্কারদের জন্য কিছু না করি, কেন করব না? তো এই কারণে আমাদের সিএসআর ফান্ডের একটা টাকা, মোর দ্যান 2 crore বাংলাদেশি টাকা, আমরা ফ্যাক্টরি গুলাকে ডোনেট করতেছি বিভিন্ন প্রিকশন নেওয়ার জন্য। সো আপনি একটু আগে যেটা বললেন যে ঈদের পরে ব্র্যান্ড গুলা চাচ্ছে ফ্যাক্টরি ওপেন করতে, সেক্ষেত্রে একটা স্পেসিফিক মেজার নিতে হবে। এই মেজার নিতে গেলেও একটা এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো ইনভেস্টমেন্টটা কেন অনলি ওনাররা দিবে, রাইট? কারণ ব্র্যান্ডেরও তো একটা দায়িত্ব আছে। তো সেই অ্যাসপেক্টে আমরা কিন্তু আমাদের দায়িত্বটা পালন করতেছি। 2 crore টাকা ইজ নট এ বিগ টাকা, আমি যেটা বলবো, বাট অ্যাট লিস্ট আমাদের সিএসআর এর কমিটমেন্টের পক্ষ থেকে আমরা চাচ্ছি কিছু কন্ট্রিবিউট করি। এখানে হয়তো বা 4 crore বা 10 crore টাকা লাগবে অ্যাজ এ হোল, আমার যে সাপ্লাই চেন, সেখানে আমি 2 crore টাকা দিলাম, কারণ আমার তো একটা কমিটমেন্ট আছে তারিক ভাই, রাইট? সো এইভাবে যদি প্রতিটা ব্র্যান্ড, আমি শুনতেছি এইচএনএমও আগে আসতেছে একটা বিগ প্রজেক্টে, ওরা নিউট্রিশন নিয়ে কাজ করবে, কারণ ওই রেশন দিবে ওরা 5 to 6 months নেক্সট। ওরা এসএনভি নামে একটা নেদারল্যান্ড বেস এনজিও সাথে কাজ করতেছে, 2 থেকে 3 মাসের মধ্যে প্রজেক্টটা শুরু করবে। তো এভাবে যদি প্রতিটা ব্র্যান্ড আগে আসে ওয়ার্কারদেরকে এবং মালিকদেরকে, এই দ্যাট ক্যান বি গুড আইডিয়া। রাইট, গুড আইডিয়া, থ্যাংক ইউ সাইফুল ভাই। আমরা এই রিলেটেড কিছু কাজও হয়তো করা যেতে পারে। স্টুডেন্ট যারা শুনছো তোমরা, দিস ইজ এ ইউনিক সিচুয়েশন, এবং এই ইউনিক সিচুয়েশনে দেয়ার উইল বি ইউনিক মডেলস কাম আপ, এবং সাস্টেনেবিলিটি এরিয়াতে যদি কেউ কাজ করতে চায়। তারিক ভাই, জি
আমি 1 মিনিট বলে লিভ নিচ্ছি। তো এই ধরনের সাস্টেইনেবিলিটির মধ্যে যে কোভিড-19 সিচুয়েশন নিয়ে যদি কাজ করতে চায়, কারণ এটাও একটা ওয়ান বিগ পার্ট অফ সাস্টেইনেবিলিটি, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে যে কেউ, যে কোনো ইস্যুতে। আই উইল হেল্প দেম, বিকজ আমি 2 থেকে 3টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি বর্তমানে এই কোভিড-19 নিয়ে অলরেডি। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। তো স্টুডেন্টকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য, এবং সবাই সুস্থ থাকবে এই কামনা করে ওয়াজেদ ভাই, ইউসুফ ভাই, তারেক ভাই, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আসলে লিভ করতে যাচ্ছি আজকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম থ্যাঙ্কস সবাইকে। ফর জয়েনিং। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর জয়েনিং। প্লিজ। তো সাস্টেইনেবিলিটি রিলেটেড স্টুডেন্টদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। আমরা বোধহয় ওদেরকে হেল্প করার জন্য আরেকটু মানে করতে পারি, ওদেরকে কিছু কনসেপ্ট বা আইডিয়া শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে মানে সাস্টেইনেবিলিটি তো অনেক ব্রড একটা পার্ট, এবং ওই যে সাইফুল ভাই যেরকম বলছিলেন যে এখানে অনেকগুলো পার্ট আছে। একেবারে প্রত্যেকটা স্টেজের সাপ্লাই চেইনকে ভ্যালু চেইনে কনভার্ট করার ব্যাপার থেকে শুরু করে আমার র মেটেরিয়াল এন্ডের সাস্টেইনেবিলিটি, একেবারে এগ্রিকালচারাল ফিল্ড এন্ডে আমি অর্গানিক কটন বা কনভেনশনাল কটন কোন জিনিস নিয়ে কাজ করতেছি সেই জায়গা থেকে শুরু করে আমার স্পিনিং ফিল্ডে, আমার ফেব্রিক স্টেজে, নিটিং, ডাইং, ফিনিশিং, প্রত্যেকটা স্টেজের যে প্রসেস সাস্টেইনেবিলিটি সেটার ব্যাপার আছে। আমার প্রোডাক্টটা যেটা এন্ড প্রোডাক্টটা যেটা হচ্ছে সেটা সাস্টেইনেবল কিনা সেটার ব্যাপার আছে। আমার প্রোডাক্টের কনজিউমার এন্ডে যে ইউজ, সেটার ইউজটা সাস্টেইনেবল হচ্ছে কিনা সেটা। তারপরে এরপরে এটার যে রিইউজ এবং রিসাইক্লিং মডেল এবং সার্কুলার ইকোনমি থেকে শুরু করে যা আছে সেটা। এছাড়া এর সাথে অপারেশনাল ইফিসিয়েন্সি যতগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। এবার আমরা একেবারে এনার্জি সাস্টেইনেবিলিটি থেকে শুরু করে ইট মে বি ইলেকট্রিক্যাল, ইট মে বি ওয়াটার কনজাম্পশন, ইট মে বি এনার্জি ইউজ এন্ড আদার থিংস। আমরা ইভেন এনার্জি হিসেবে আমরা আসলে রিনিউয়েবল এনার্জি ইউজ করতেছি, আমার এনার্জি সোর্স হিসেবে আমরা যেটাকে ইউজ করতেছি সেগুলো কি, এই প্রত্যেকটা জিনিস আসতে পারে। তা এটা হচ্ছে শুধুমাত্র আমার টেকনিক্যাল এন্ড বা অপারেশনাল এন্ড এর ব্যাপারটা। এরপরে আমরা যদি সোশ্যাল সাস্টেইনেবিলিটির দিকে তাকাই, সেখানে সে ফর এক্সাম্পল এই যে এখনকার সিচুয়েশনে এই বিষয়গুলো তাহলে আরো বার্নিং ইস্যু হিসেবে চলে আসতেছে, যে আমার ওয়ার্কারদের সেফটি সিকিউরিটি নিয়ে ব্র্যান্ডদের যে এক্সপেকটেশন, এবং সেটা বাড়তে বাড়তে প্রতিনিয়ত তো সেটা লেয়ার হাই হচ্ছে। এবং ফর দ্য লাস্ট ডিকেড উই ওয়ার টকিং অ্যাবাউট লিভিং ওয়েজ, যে বাংলাদেশে লিভিং ওয়েজ নাই, লিভিং ওয়েজের দিকে আস্তে আস্তে করতে হবে। তো তার মানে হচ্ছে যে অথচ ইট হ্যাজ বিকাম এ মোর থ্রেট নাও, মানে আমার তো এখন ওয়ার্কারদেরকে ওয়েজ দেওয়ারই সুযোগ নেই, ওয়েজই আমি দিতে পারতেছি না। probably you saw the report from the Daily Star যে you die we live। তো এই সিনারিও যদি এই হয় যে আমাকে বাঁচতে হবে এবার তুমি মরলেও, তো তাহলে তো হচ্ছে যে এই জিনিসগুলো বিগ থ্রেট, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলতেছিলাম। সো তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের তার মানে চ্যালেঞ্জ রয়ে গেছে, এখন আমাদের লিভিং ওয়েজ নিয়ে চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা জেন্ডার ইকুয়ালিটি, আমরা ওদের যে পার্সপেক্টিভ আর আমাদের যে পার্সপেক্টিভ, আমাদের যে বাস্তবতা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে রেশনাল সিনারিও, সেটার বেসিসে আমাদের অ্যাপ্লিকেশনটা কি হবে। মানে তারপরে আমরা যখনই এসআরএইচআর এখন খুব বড় একটা বার্নিং টার্ম, এবং ব্র্যান্ডরা খুব ক্যাচ করে জিনিসটা, তারা চায় এই প্রত্যেকটা ফ্যাক্টরি এই জিনিসগুলোতে খুব হাইলাইট করুক। বিশেষ করে নেদারল্যান্ড বা ওরা এসএনবি থেকে শুরু করে যাদের কথাই আমরা জানি, দে আর ভেরি মাচ ফোকাসড অন দিস টপিক, সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস। আমার পার্সোনাল অনেক কাজ আছে এগুলোর উপরে। সো এই যে প্রত্যেকটা জিনিস, হেলথ ইন্স্যুরেন্স অলরেডি আসতেছে বাংলাদেশেও বিভিন্ন পার্টিকুলার বেসিসে, বিজিএম এর সাথে আপন ওয়েলবিং, ওরা এই জিনিসগুলো প্রমোট করার চেষ্টা করতেছে একটু শর্ট লেভেলে, বাট আস্তে আস্তে আসতেছে কনসেপ্ট গুলা। তো তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটার মধ্যে চ্যালেঞ্জ গুলো কি রয়ে গেছে, এবং সেই চ্যালেঞ্জ গুলো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, আমাদের ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে ওভারকাম করার ওয়ে আউট গুলো কি, সুযোগগুলো কি, সেইটা যেমন রয়ে গেছে, একই সাথে এর সাথে এটার মাধ্যমে আরো এটাও চলে আসতে পারে যে আমরা আসলে ব্র্যান্ড গুলোর সাথে যখনই নেগোসিয়েশনে যাচ্ছি, বার্গেনিং এ যাচ্ছি, ডিলিং এ যাচ্ছি, তখন আমাদের মাথায় আসলে কি কি জিনিস থাকার কথা। আমরা আসলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে উই হ্যাভ বিন ফেইলড ইন ইফেক্টিভ নেগোসিয়েশন উইথ দ্য ব্র্যান্ডিং, যে কারণেই আজকে আসলে আমাদেরকে হঠাৎ করে এরকম ভালনারেবল পজিশনে চলে আসতে হচ্ছে, যে কারণেই আজকে পপুলার ব্র্যান্ডস তারাও 60% ডিসকাউন্ট ক্লেম করতে পারতেছে, বা যখন তখন অর্ডার ক্যান্সেল করতে পারতেছে। আমার হোল সাপ্লাই চেইনকেই একেবারে মানে ভ্যানিশ করে দেওয়ার মতো একটা ডিসিশন নিতে পারতেছে। কারণ কি? তার মানে হচ্ছে যে উই হ্যাভ বিন ফেইলড ইন ইফেক্টিভ নেগোসিয়েশন। আমাদের আসলে টার্মস এন্ড কন্ডিশনস গুলো ঠিক নাই, আমাদের যে কনসিডারেশন থাকার কথা
ও আমার কাছ থেকে কিছু চাইলে আমারও ওর কাছ থেকে ইন রিটার্ন যে সাপোর্টটা নেওয়ার কথা, চাওয়ার কথা, যে জিনিসগুলো থাকার কথা, সেই জিনিসগুলো আমরা ঠিকমতো আনতে পারিনি। তার মানে আমাদের নলেজ লেভেল এটা একেবারে আমাদের আসলে জাতিগতভাবে এটা আমাদের একটা ব্যর্থতা, একদম টপ টু বটম। যখনই আমরা কোনো ইন্টারন্যাশনাল ডিলিং বা এমনকি বড় বড় যতগুলো প্রজেক্ট, সব জায়গাতেই আমাদের এই সমস্যা রয়ে গেছে। নাইকোর নাইকোর ইয়াও আমাদের জন্য একটা বিগ এক্সাম্পল। সো তার মানে হচ্ছে যে দেয়ার আর লটস অফ ইস্যুস। লিভিং ওয়েজ নিয়ে কাজ করার সুযোগ আছে, আমাদের এই প্রত্যেকটা টার্ম নিয়ে কাজ করার সুযোগ আছে, সোশ্যাল সাস্টেনেবিলিটি অনেকগুলো ইন্ডিকেটর আছে। ইকোনমিক সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করা এই প্রজেক্টের এন্ড থেকে খুব ডিফিকাল্ট হবে, কারণ সেখানে অনেকগুলো ব্যাপার, বাট অবভিয়াসলি যেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং ইয়ারাও আছে সেখানে সেই চ্যালেঞ্জও নেওয়া যেতে পারে। সো দ্যাট মিনস লটস অফ ডোরস আর ওপেন ফর ইউ, ইউ ক্যান চুজ এনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট আজকের যে মানে টপিক সেটার সাথে এটা ডাইরেক্টলি লিঙ্কড, এবং আমরা যখন মালিকদের সাথে এবং আরো কিছু ফোরামে কথা বলেছি সেখানেও অলওয়েজ একটা বড় বিষয় আসে, সেটা হচ্ছে কস্ট কাট করা। সো এটা নিয়ে তুমি কভার করেছো ফয়সাল, থ্যাংক ইউ। এখন আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাই, আমি মনে হয় অনেক প্রজেক্ট এই রিলেটেড আছে, কস্ট কাটিং রিলেটেড বা সাস্টেনেবিলিটির অন্যান্য অ্যাসপেক্ট নিয়েও। তো স্টুডেন্টদের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি সাদাব মেহমুদ বলছিলাম। স্যারদের কথা শুনছি তো সাস্টেনেবিলিটি সম্পর্কে আর কি স্যাররা যেভাবে হচ্ছে মানে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, তো ওই ধরনের আইডিয়া গুলো আমাদেরও কিছু ছিল, কিন্তু আসলে প্যান্ডেমিক শুরু হয়ে যাওয়াতে ওই ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে কমিউনিকেশনটা, আমরা তো এখনো একাডেমিক স্টুডেন্ট, তাই ইন্ডাস্ট্রির সাথে যে কমিউনিকেশনটা বা হচ্ছে ইন্ডাস্ট্রি যে এক্সপিরিয়েন্স, যে ইন্ডাস্ট্রিতে ফ্লোচার্ট গুলো বা হচ্ছে কাজগুলো কিভাবে হচ্ছে, এইটার অভাবে আমরা অনেক কিছুই আইডিয়া থাকা সত্ত্বেও আমরা আগাতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। হয়তো এই প্যান্ডেমিকটা না থাকলে আমরা আরো এই মিনওয়াইল এই 3-4 মাসে হচ্ছে যেহেতু আমরা অনেকেই প্রজেক্ট বা আইডিয়া সেট করে ফেলেছি, তো ওই রিলেটেড ইন্ডাস্ট্রি গুলোতে আমরা যদি মানে এক্সপিরিয়েন্স করতে পারতাম তাহলে হচ্ছে আমাদের আইডিয়া গুলো আরো ভালো হতো বা ইফিশিয়েন্ট হতো। হ্যাঁ, এটা সামনে তোমরা সুযোগ পাবে আশা করি, এবং আমি মনে করি প্যান্ডেমিকের তোমাদের জন্য অনেক অ্যাডভান্টেজও নিয়ে এসছে, বিশেষ করে ইউ কুড থিংক এন্ড ডেভেলপ ইউরসেলফ। এমনি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে তোমার আপনার প্রজেক্টটা কি সাদাব মাহমুদ? তোমার জি স্যার, আমার প্রজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো আমার প্রজেক্টটা হচ্ছে অনেকটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে, সেটা হচ্ছে নিউ স্টাইল চেঞ্জ ওভার টাইম নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ফাস্ট ফ্যাশনে আমাদের মানে এর পরবর্তী যে অবস্থাটা যাবে, এটা আমি জানি যে এক্সপার্টরা আরো ভালো বলতে পারবেন বা আমার ভুল হতে পারে ধারণাতে। আমার ধারণাটা এরকম যে হচ্ছে ফাস্ট ফ্যাশনের দিকে আমাদের হচ্ছে মানে খুব ভ্যারিয়েবল প্রোডাক্ট আমরা অর্ডার হিসেবে পাচ্ছি বা হচ্ছে পেতে যাচ্ছি ফিউচারে। মানে আমাদের যে অর্ডার গুলো আসবে সেগুলোর হচ্ছে কোয়ালিটি বা হচ্ছে সব দিক থেকে অনেক ভ্যারিয়েবল থাকবে। তো এর ফলে আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে আমাদের যে মানে প্রসেস ফ্লো আছে সেখানে হচ্ছে আমাদের চেঞ্জ আনতে হবে মেশিনে বা কিছুতে নতুন অর্ডার আসার পর। তো এই চেঞ্জ ওভার যে টাইমটা, এই টাইমটাতে আমার মনে হয় যে আমরা এখনো মানে অপটিমাম একটা ফ্লো চার্ট জানি না, আমরা অপটিমাম একটা প্রসেস জানি না যাতে আমরা খুব কম সময়ে এই চেঞ্জ ওভারটা করে ফেলতে পারবো। তো আমার এই চেঞ্জ ওভার টাইমটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা। সেটা হচ্ছে যে আমি কি কোনো একটা পার্টিকুলার ফ্যাশন, আমি হতে পারে যে সব চেঞ্জ ওভার ফ্যাশনের জন্য আমি এই টাইমটা রিডিউস করতে পারবো না, বাট আমি সাপোজ হচ্ছে টি শার্ট থেকে হচ্ছে স্কার্ট বা হচ্ছে কোন একটা পার্টিকুলার ফ্যাশন থেকে আরেকটা পার্টিকুলার ফ্যাশনে আমি কি একটা অপটিমাম ফ্লো চার্ট বানাতে পারি, বা এটা কি এখনো অভাব আছে, এখানে কি কাজ করার কোনো সুযোগ আছে যাতে করে আমরা চেঞ্জ ওভার টাইমটা কমিয়ে আনতে পারি। এর ফলে হচ্ছে আমরা লিড টাইম একটা ম্যানেজ করতে পারবো। লিড টাইমের হচ্ছে আমাদের হাতে কিছু সময় চলে আসবে, সেই সময়টা আমরা নতুন অর্ডারের ক্ষেত্রে ব্যয় করতে পারি বা নতুন অর্ডারের লার্নিং কার্ভটা আরেকটু যাতে ভালো হয়, এতে আমাদের প্রোডাক্টটাও ইফিশিয়েন্ট হতে পারে বা আমাদের ফল্ট গুলো কমে আসবে। ঠিক আছে সাদাব মাহমুদ, তোমার কোশ্চেন বুঝতে পেরেছি আশা করি। সিওটি আর কি, সিওটি নিয়ে প্রশ্ন করছি আমি, আরেকটু বলিনি। সিওটি নিয়ে আরেকজনও ইয়ে আছে বোধহয়, খাদিজা মিতু, তোমারও যদি কোনো প্রশ্ন থাকে আমি যদি বলি যে কেউ যদি অ্যানসার করেন আর কি সিওটি নিয়ে, আসলে সিওটি নিয়ে কেউ সুপারভাইজ করতে চান বা কে যদি কিছু বলেন। ভাস্কর দাদা যদি একটু বলেন চেঞ্জ ওভার টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। আলোচনায় 4-5টা জিনিস আসছে,
আমি নোট করলাম আর কি, বিষয়গুলো নিয়ে আলোকপাত করব, ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো আসছে। তো সিওটি যেটা গার্মেন্টস এ যারা এটা জড়িত, সিওটির সাথে মেইনলি জড়িত হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিম। আপনি যে ফ্যাক্টরিগুলো আমাদের পার্টনারিং হচ্ছে, এই যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে আই পার্ট যেটা আছে, আই পার্টের দুটো পার্ট আছে আই, একটা হলো টেকনিক্যাল আই আর একটা হলো প্রোডাকশন ফ্লোর আই। তাহলে প্রোডাকশন ফ্লোর আইয়ের মেইন কাজটা কি? মেইন কাজটা হলো যে প্র্যাকটিক্যালি যখন ম্যান মেশিন রানিং এ চলছে, সেখানে কোন স্টেশন কিরকম সময় নিচ্ছে, তার টাইম স্টাডি বলেন, ওয়ার্ক স্টাডি বলেন, মোশন স্টাডি, এই জিনিসগুলো নোট ডাউন করে। নোট ডাউন করার পর সেটা টেকনিক্যাল আইয়ের কাছে আসে। টেকনিক্যাল আই তখন তার অপারেশন বুলেটিনের সাথে সে ম্যাচিং করে, যে তার অপারেশন বুলেটিনে যে এস্টিমেশন, আই এস্টিমেশনের উপর সে টাইমিংটা করছে আর প্র্যাকটিক্যালি কি হচ্ছে। আর চেঞ্জ ওভারের যে দায়িত্বটা থাকে, চেঞ্জ ওভারের দায়িত্বটা নর্মালি আমাদের 3 টিমস জড়িত থাকে যে কোনো একটা প্রোডাকশন ফ্লোরে। পার্টিকুলার কোনো সেকশন এটার উপর না, এটা টিম ওয়ার্ক। এই চেঞ্জ ওভারের সাথে জড়িত থাকে মেশিন মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, দ্যাট মিনস মেকানিক্যাল টিমস, দেন প্রোডাকশন টিম, দেন অলসো আই টিম। এটা কখন হয়? নর্মালি যখন একটা স্টাইল, রেগুলার স্টাইল অফ হয়ে যখন একটা নতুন স্টাইল লাইনে ঢুকবে, তখন চেঞ্জ ওভার টাইমিংটা প্রশ্ন আসে, বিশেষ করে মেশিন এবং অপারেটর সেট আপ প্রসেসে। অপারেশন বুলেটিন এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে অপারেশন বুলেটিনটাকে ফলো করেই কিন্তু ম্যান মেশিনের লাইন সেট আপের একটা চেঞ্জিং আসে। তো এই চেঞ্জিং টাইমের রিজন গুলো কি, টাইমটা বেশি লাগে কেন, অপটিমাইজেশন আনার জন্য কি করতে হবে? যেটা বেস্ট টিম হলো আই, প্রোডাকশন ফ্লোর অ্যান্ড টেকনিক্যাল আই, 3 টিমস এর কম্বিনেশনে আমরা যারা এই প্রজেক্ট যদি নিয়ে থাকি, তাহলে ফ্যাক্টরিতে যারা এই কাজটা করছেন তাদের সাথে সরাসরি কথা বলতে হবে যে হোয়াট দ্য প্রসিডিওর দে আর ফলোইং, তাদেরকে পার্টিকুলার কোনো এসওপি আছে কিনা, তারা কোনো ফ্লো চার্ট মেইনটেইন করছে কিনা, তাদের চেঞ্জ ওভারের কোনো ডেটাবেস আছে কিনা, একটা স্টাইল থেকে একটা স্টাইলে যেতে গেলে কিরকম টাইম গেল, স্টাইলটা যদি ক্রিটিক্যাল হয় তাহলে কিরকম হবে, স্টাইলটা যদি রেগুলার হয় তাহলে কিরকম হবে। এখানে আমাদের যে স্টুডেন্ট যে প্রজেক্টটা নেবে, ওই ফ্যাক্টরির আই প্রোডাকশন ফ্লোরের কম্বিনেশন টিমের সাথে খুব ক্লোজলি কাজ করতে হবে। রাইট, থ্যাংক ইউ ভাস্কর ভাই। আরো কয়েকটা বিষয় মানে আপনি টাচ করতে চাচ্ছিলেন। রাইট, আরেকটা এখানে প্রশ্ন আছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। অ্যাকচুয়ালি ভিজুয়াল মার্চেন্ডাইজিং প্রজেক্টে পার্টিকুলার ফ্যাক্টরি আমার মনে হয় এখানে খুব একটা সুবিধা বা প্লেস আমাদেরকে দিতে পারবে না, কারণ ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর সাথে কমপ্লিটলি রিটেল স্টোর জড়িত। কারণ রিটেল স্টোরের কথাই বলেছে, ওই যে 12 গ্রুপ, আপনার টিম 12 নামে একটা যে ব্র্যান্ড আছে, আচ্ছা, ওই ব্র্যান্ডে কাজ করা হবে আর কি ওদের। এটা কি বাংলাদেশে স্টোর আছে? বাংলাদেশে রিটেলার। ওকে, তাহলে ওদের সাথে যদি আমরা বসতে পারি, সেখানে আমরা দেখতে পারি যে তারা ভিজুয়াল যে মার্চেন্ডাইজিংটা করে, তাদের ভিজুয়ালাইজেশনটা কখন কখন তারা চেঞ্জ করে, ওদের কোনো ইন্টারভেল আছে কিনা। আমরা যে কোনো স্টোরকে যদি দেখি, স্টোর নর্মালি একটা সিজনকে টার্গেট করে সে তার ভিজুয়ালাইজেশনটাকে চেঞ্জ আনে, সেটা উইন্ডো হোক, লাইটিং হোক, মানে কাস্টমারের অ্যাট্রাকশন টু দ্য প্রোডাক্ট। সে যখন স্টোরে ঢুকবে, যে সেগমেন্টেড কাস্টমার যাতে স্ট্রেট ওয়ে তার টার্গেট প্রোডাক্টের গায়ে তার কাছে চলে যেতে পারে। তো এই জায়গাটায় যদি আমার কাছে রিটেল স্টোর আমার সাথে যদি পার্টনারিং হয়, তাহলে তো তার স্কোপ আছে কাজ করার জন্য, সেখানে স্টেপটা নেওয়া যেতে পারে বাংলাদেশ কনটেক্সটে। যদিও কাস্টমারদের কাছে এই ভিজুয়ালাইজেশন কনসেপ্টটা ভেরি ফিউ, বিকজ আমরা যে কাস্টমার বেল্ট আছে, আমাদের যে সেগমেন্টেড কাস্টমারটা এটাকে নিয়ে স্টোরে ঢুকে, সেটার পার্টটা কিন্তু খুব কম। তো লেটস সি কতটা তাকে হেল্প করবে সেই প্রজেক্টটা নিয়ে। আর সাস্টেনেবিলিটির প্রশ্নটা আসে, সাস্টেনেবিলিটিটাকে কিন্তু যখন থেকে আমি সাস্টেনেবিলিটি ওয়ার্ডটার সাথে জড়িত হচ্ছি, সাস্টেনেবিলিটিটাকে আমরা গার্মেন্টস ক্লোদিং ইন্ডাস্ট্রিতে লাস্ট 10 ইয়ার যদি দেখি, একটা পার্টিকুলার জায়গায় নিবন্ধ করে ফেলেছে। সেটা হলো কি ইকোলজিক্যাল সাস্টেনেবল, যে আমার ওয়াটার থাকবে না, ওয়াটার ডিপ্লিশন হচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রি টিকবে কেমনে? কেমিক্যাল আমার ওয়াটার লাইনে গিয়ে পলিউশন ক্রিয়েট করছে, নদী নালা সব পলিউটেড হয়ে যাচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রিটা চলবে কিভাবে? বাট কোন জায়গায় কিন্তু ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটি এবং ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে নাই।
কারণ আজকের প্যান্ডামিক ইস্যুটা আপনি দেখেন, সবচেয়ে বড় হিটেড জায়গাটা হলো ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি। আজকে আমি যদি বলি ব্র্যান্ড আমাকে বিল দিচ্ছে না বা ব্র্যান্ড অর্ডার ক্যান্সেল করছে, কেন ক্যান্সেল করছে? উই হ্যাভ টু সি। আজকে যে কালকের ছবিটা আমরা দেখলাম, আমাদের ফ্যাক্টরি ওনার ইজ ক্রাইং, এবং আমাদের যতগুলো রিপোর্টেড ইনফরমেশন আছে ওয়ার্ল্ডে, অনেক ব্র্যান্ড ওনার লাইক দ্য ফ্যাক্টরি ওনার ইজ ক্রাইং। তো সো যে ওয়ান সাইডেড আমরা খুব পয়েন্ট তুলছি যে বায়ার ইজ রেসপন্সিবল, বায়ার ইজ নট ওয়ার্কিং রেসপন্সিবলি, বাট দ্য বায়ার হু হ্যাজ এ ফিনান্সিয়াল স্ট্রেংথ সে কিন্তু রেসপন্সিভ হচ্ছে। কোন বায়ার গুলো রেসপন্সিভ হচ্ছে না? মিড রেঞ্জের যে বায়ার গুলো, যারা আমাদের ফ্যাক্টরির মতো ক্যাশ ম্যানেজমেন্টটা হ্যান্ড টু মাউথে চলছে। হ্যান্ড টু মাউথ বলতে আমরা বোঝাচ্ছি মোস্ট অফ দ্য ফ্যাক্টরি, আপনি যদি আমাদের ফ্যাক্টরিতে আমরা দেখি, তার নিজস্ব কোনো সেফটি ফান্ড নেই। সে টোটাল ফ্যাক্টরিকে চালায় যে তার প্রিশিপমেন্ট ফাইন্যান্সিং অপশন গুলো দিয়ে, যেটা বাংলাদেশের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করে গেছে লাস্ট 25 ইয়ার্স পর্যন্ত। তাহলে এই যে এখন টোটাল বিজনেসটা বন্ধ হয়ে গেল, আমার সাস্টেনেবিলিটি আমাকে দিচ্ছে না, বিকজ আই ডু নট হ্যাভ এনি ক্যাশ। কোথাও ক্যাশ নাই। আজকে যদি আমরা বেল আউট প্রোগ্রাম গুলো দেখি, বেল আউট প্রোগ্রামেও কিন্তু আপনি দেখেন আমাকে কোনো গ্র্যান্ট দিচ্ছে না। বাংলাদেশের বেল আউটটাকে যদি আমরা দেখি, আমাকে লোন দিচ্ছে, সেই লোনটা আবার কে দিচ্ছে? ব্যাংকে দিতে হবে। তাহলে ব্যাংক কোত্থেকে পাচ্ছে? আমার মতো আপনার মতো রিটেল ডিপোজিটারের এন্ডে ডিপোজিট দিয়ে। তাহলে সেই ডিপোজিটটাও কিন্তু আমরা যারা হ্যান্ড টু মাউথ আছে আমরা ব্যাংক থেকে তুলে নিয়ে আসতেছি। তাহলে ব্যাংক ফিনান্সিয়াল বেল আউটটা কিভাবে দেবে? তো সো ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি এবং ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটিটা উইদিন দ্য অর্গানাইজেশন বিজেপিস বিজনেস সাস্টেনেবিলিটি চলে আসতেছে। এই সাস্টেনেবিলিটিটাকে যদি আমরা 3D অ্যাঙ্গেলে গ্রুপিং করে প্রজেক্ট নিয়ে বা আমরা যদি ফোকাসে যেতে পারি, তাহলে আমরা মনে হয় সাস্টেনেবিলিটির একটা কমপ্লিটনেসটা নিয়ে আসতে পারবো। কারণ ওয়ার্ল্ড মার্কেটে আমরা যে বলছি বায়ার আমাকে প্রাইস কম দিচ্ছে, এবং প্রাইস বায়ার কেন কম দিচ্ছে? এখানে কম আর বেশির প্রশ্ন নয়, প্রশ্নটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং মাইন্ড গেম। প্রাইস ইজ এ মাইন্ড ওয়ার। আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি, আর এক পক্ষ আমার সাথে বসছে, যুক্তি তর্কে ফ্যাক্টস ফিগার দিয়ে আমি যেভাবে পিক আপ করে নিয়ে আসতে পারি। আরেকটা সাস্টেনেবিলিটি আমরা বলে যাচ্ছি, আমি টেক্সটাইল টুডের একটা রিসার্চ পড়েছিলাম যে সাইজিং অফ দ্য ইন্ডাস্ট্রি, ক্যাপাসিটি অফ দ্য ইন্ডাস্ট্রি। রাইট, আমরা এই বিজিএম এর প্রেসিডেন্টের মুখেও শুনেছি যে কান্ট্রি ইন্ডাস্ট্রি যে ওভার ক্যাপাসিটি। দ্যাট মিনস আমার কান্ট্রিতে যে ডিমান্ড ফ্লোটা আছে অর্ডারের, আর আমি যে পরিমাণ ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেলছি, সেখানে আমাদের একটা মেজর গ্যাপ আছে, যার কারণে আমরা প্রাইসটাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আমাদের ফেভারে আনতে পারি। তো কতগুলো জায়গা আছে ব্রডার সেন্সে প্রজেক্ট নেওয়া, আবার কতগুলো জায়গা আছে আমাদের ফ্যাক্টরিতে গিয়ে মাইক্রো লেভেল প্রজেক্ট। আমাদের দাদা এই থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মানে খুবই ভালো লাগছিল আপনার যে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে আপনি সামারাইজ করছিলেন। আশা করি এটা আমাদের সবার জন্য হেল্পফুল। ডেফিনেটলি অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে এসে গেছে। আমরা এখন যেখানে আমাদের এই এসটিভিতে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এগুলোকে ভেঙে ওয়ার্কেবল ফরম্যাটে নিয়ে এসে আমরা যদি এখান থেকে কিছু কিছু প্রজেক্টকে আমরা যদি দিতে পারি, প্রতিটা ডিসিপ্লিন থেকে প্রজেক্ট দেয়া যেতে পারে। সো আমি স্টুডেন্টদেরকে এনকারেজ করব, তারেক ভাই একটু আমি আমার কাছে দুইটা আছে আর কি, আমার স্টুডেন্টদেরকে এনকারেজ করব টু কাম আপ এন্ড টু টেক some of the ideas, you know, to do the projects. জি ইউসুফ ভাই। জি তারেক ভাই, আমাদের কাছে দুজন জয়েন করেছে, একজন বিধান ভাই, উনি আইতে আই এক্সপার্ট, বেসিক্যালি হ্যামসে আছেন। আমি বিধান ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখবো, যেটা আমার এখানে প্রশ্ন এসেছে, এবং সাজিদ খান ভাই একটু আগে বলবেন সিওটি নিয়ে। সাজিদ খান ভাই একটু বলতে চেয়েছিলেন যে চেঞ্জ ওভার টাইম নিয়ে একটু বলতে চেয়েছিলেন। ভাই আমি সিওটি ব্যাপারে তিনটা জিনিস বলতে চাচ্ছিলাম সিওটি নিয়ে। মানে আমি আসলে সিওটি নিয়ে আমি যখন প্রোডাকশন করেছিলাম কিছু প্রবলেম ফেস করেছিলাম, সেটা থেকে বলা। আসলে এটা থেকে না মানে কয়েকটা যদি আমরা প্রিপারেশন আগের থেকে নিই, যেমন হচ্ছে ফার্স্ট অফ অল যে প্ল্যানিংটা হয় সবসময়, এটা যদি লাইক টু লাইক প্ল্যানিং হয়, এটা একটা বড় বিষয়। দেখা যায় কি যে অনেক সময় গার্মেন্টস এর মধ্যে যেটা হয় যে প্ল্যানিং ওয়াইজ প্রোডাকশন হয় না, হয় হচ্ছে প্রোডাকশন ওয়াইজ প্ল্যান হয়, মানে উল্টা ঘুরে যায় পরে। আমার মনে করেন একটা হুডির লাইন চলতেছিল, ওটার মধ্যে আমি একটা ট্রাউজার ঢুকাই দিলাম, তাহলে তো হবে না।
আমার হুডি লাইনে হুডিকেই আনতে হবে আসলে। এটা হচ্ছে হলো একটা একটা এটা নেওয়া যায়, এই প্রিপারেশনটা জানা হলো সিওটিটা কমানো যায় একটা। আর আরেকটা জিনিস হচ্ছে কি দেখা যায় কি লাইনের মধ্যে যখন একটা গার্মেন্টস ঢুকার পরে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি যে মেশিনের মধ্যে গাইড গুলো থাকে না, প্রত্যেকটা মেশিনের বিভিন্ন যে গাইড থাকে, অ্যাটাচমেন্ট থাকে, এই জিনিসগুলো থাকে না দেখে দেখা যায় সিওটি অনেক হাই হয়ে যায়, একটা মেশিনের আউটপুট আসতে থাকে না তখন। তো এই গাইড গুলো যেগুলো আমি যখন স্যাম্পলে যখন এই গার্মেন্টসটা করি কোন গাইডটা ইউজ করা হয়েছিল সেই জিনিসটা যদি তখন থেকে আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের সিওটি কমানো যায়। এটা একটা বড় ব্যাপার, এই মেশিনে অ্যাটাচমেন্ট গুলো থাকে না। এটা আরেকটা জিনিস হচ্ছিল অপারেটর ব্যালেন্সড অপারেটর থাকে না। মানে মনে করেন যে আপনার কেউ একটা বটম হেম করতেছে একটা অপারেটর, তো দেখা যাচ্ছে ওই বটম হেমের অপারেটরকে আমি ওইখান থেকে সরাই দিয়ে আমি একটা ওভারলক মেশিনে বসাই দিলাম, এটা করলে হবে না। বটম হেমের জন্য এক্সপার্ট অপারেটর ওইখানে বটম হেমে নিয়ে আসতে হবে। তো এই তিনটা জিনিস যদি আমি নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় সিওটিটা কিছুটা কমানো সম্ভব নর্মাল টাইম থেকে। জি, থ্যাংক ইউ সাজিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। বিধান ভাই আপনি জয়েন করেছেন, আপনি কি একটু বলতে চান সিওটি নিয়ে? আমি জাস্ট এটার সাথে আরেকটা পয়েন্ট যোগ করে দিতে চাই, যদি রিলেভেন্ট আরো কিছু প্রজেক্ট আসতে পারে। অনেকে কথা হচ্ছে যে মডিউলার অপারেশন সিস্টেম নিয়েও কথা হচ্ছে, সো এখানে ফ্লেক্সিবিলিটি বাড়ানো, মডিউলার অপারেটিং সিস্টেম এন্ড সিওটি, এই বিষয়গুলো নিয়ে হয়তো রিলেভেন্ট ইস্যু কাছাকাছি রেখে কথা বলা যেতে পারে। শুনছেন? হ্যাঁ, ভালো আছেন আশা করি সবাই। জি জি জি, সিওডিটা নিয়ে যে আমি যেটা অপিনিয়ন করছি সেটা হচ্ছে একটা ভাই অলরেডি বলেছে না, প্ল্যান করার সময় যেটা আমি যেটা মনে করি, আমাদের যে দেখা যাচ্ছে কোনো ফ্যাক্টরিতে যদি 40টা লাইন থাকে, সেইখানে যদি লাইনটাকে ফিক্স করা যায়, যে অ্যাকচুয়ালি যেটা করা অনেকটা পসিবিলিটি কম থাকে, তারপরে যদি করা যায় যে আমি কোন টাইপের স্টাইল গুলা একটা নির্দিষ্ট লাইন সেট করলাম যে এই 5টা স্টাইলে আমি সাধারণত ট্যাঙ্ক টপ চালাবো, বাকি 5টা স্টাইল আমি পোলো শার্ট চালাবো, বাকি 5টা স্টাইল আমি টি শার্ট, এই লেভেলের চালাবো। 5টা স্টাইল বলতে 5টা লাইন বলছেন আসলে? 5টা লাইনকে, হ্যাঁ 5টা লাইনকে, এই 5টা লাইন আমি এই ধরনের, যদি এখন 40টা লাইনের মধ্যে যদি আমরা ক্যাটাগরি করে ফেলতে পারি যে আমি এই স্টাইলের লাইনগুলো, এই আইটেমগুলো আমি এই লাইনে চালাবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইনের অপারেটর গুলো কিন্তু ওই প্রসেস সম্বন্ধে একটু তাদের ভালো ধারণা থাকে এবং তারা একটু ওই স্পেসিফিক স্টাইল গুলোতে স্কিল হয়ে যায়। মানে দেখা যাচ্ছে যে যখন আমরা লেআউট করতে যাচ্ছি, একটা স্টাইল শেষ করে যখন লেআউট করতে যাচ্ছি, সেক্ষেত্রে অনেকটা সিমিলারিটি চলে আসে। আবার যেটা আরেকটা হচ্ছে তারা এই সম্বন্ধে ধারণাটাও ভালো থাকে। আর একটা অপশন হচ্ছে যদি আমরা এই ধরনের করতে না পারি, যে ভাইয়া যেটা বললো যে আমাদের দেখা যাচ্ছে একটা প্রসেস আমাদের এখন যেটা আছে লাস্ট হয়তো বডি হেম, এখন যেটা চলে আসছে সেটা দেখা যাচ্ছে এমন একটা প্রসেস, হেমিং একটা প্রসেস চলে আসছে, দেখা যাচ্ছে একটা দুটো প্রসেসের পরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেটর ব্যালেন্সিংটা করা অনেকটা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইখানে যে আমরা যেটা চেঞ্জ হওয়ার টাইমটা কমাতে যাচ্ছি, অথবা যেটা আমাদের আলটিমেট গোল থাকে যে জিরো ফিটিং লেআউট থাকে, কিন্তু সেটা তখন আমাদের করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে, ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের একটা প্রবণতা থাকে যে যে অপারেটর ভালো বডি হেম করতে পারে তাকে আমরা সবসময় হেমি করাচ্ছি, তাকে আমরা যে টপচিং করাচ্ছি তাকে আমরা টপচিনই দিয়ে যাচ্ছি, অন্য প্রসেসে যাচ্ছি না। আমাদের উচিত হচ্ছে আমার মতে, যদি আমরা মাল্টি স্কিল অপারেটর বলতে পারেন, একটা 5টা লাইনে যদি আমরা 5টা মাল্টি স্কিল অপারেটর রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের ব্যালেন্সিংটা, চেঞ্জ ওভার টাইমটা কমিয়ে আনা সম্ভব। আরেকটা হচ্ছে আমাদের এখন যেটা ফ্লোটার অপারেটর যেটা বলা হয়, এটা এখন ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে খুব কম রাখা হয়, কারণ এক্সেস অপারেটরটা এখন যেহেতু কস্টিংটা এতটাই বেশি টাইট থাকে যে আমাদের এক্সেস অপারেটর রাখার মতো কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে মাল্টি স্কিল অপারেটর একটা অপশন থাকতে পারে যে আমরা এটা মাল্টি স্কিল অপারেটর উইকলি বেসিস ট্রেন আপ করাইতে পারি। সেক্ষেত্রে প্রথম দিকে আমাদের একটু প্রবলেম হতে পারে এই সিকিউরিটির দিক থেকে, কিন্তু এটা হয়তো বা কিছুদিন পরে খুব ভালো একটা কাজে দেবে। আরেকটা হচ্ছে যখন আমরা প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে আমরা লাইনগুলোকে প্ল্যানিং করব, অ্যালোকেশন করব, তখন আমরা ওই লাইনগুলোকে ফিক্স করতে পারি। টি শার্টের লাইনগুলোতে টি শার্টই ঢুকবে, মানে ক্যাটাগরি ওয়াইজ। এটা যদিও এখন মার্কেটিং করা ওই লেভেলে খুব টাফ, কারণ সিজন ওয়াইজ মার্কেটিং হচ্ছে, তারপর বায়ার খুব ফ্রিকোয়েন্টলি স্টাইলিং চেঞ্জ করতেছে। এই মার্কেটিংটাও যদি ওইভাবে একটু নজর দিয়ে করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় চেঞ্জ ওভার টাইমটা অনেক কমে যাবে, আই থিঙ্ক। জি, থ্যাংক ইউ বিধান ভাই। তবে আমার কাছে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা মনে হয় যে মানে ইফ উই পুট দি সাপ্লাই চেইন টুগেদার, ইনফ্যাক্ট মানে এই যে চেঞ্জ ওভার টাইম বলি, লিড টাইম বলি, সব জায়গার যে টোটাল প্রোডাকশন, মানে আমি একদম টোটাল অপারেশনের আঙ্গিকে যদি বলি, যেটা ইম্পর্টেন্ট জিনিসটা মিসিং সেটা হলো প্ল্যানিং ডিপার্টমেন্টের সাইজ অফ দি প্ল্যানিং ডিপার্টমেন্ট এন্ড দি ক্যাপাসিটি এন্ড স্ট্রেংথ অফ দি প্ল্যানিং ডিপার্টমেন্ট ইন দি অপারেশন ম্যানেজমেন্ট ইজ ভেরি পুয়ার, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে। এখন
প্রোডাকশন মার্চেন্ডাইজিং যেভাবে একটা পজিশনে আছে, একটা ইনফ্লুয়েন্সিয়াল বা একটা ডমিনেটিং পজিশন আছে, ডমিনেটিং শব্দটা হয়তো নাই বলি, ইনফ্লুয়েন্সিয়াল একটা পজিশনে আছে, সেখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট কার্যত যদি বলি মানে কাগজে কলমে হয়তো কিছু করতে চায়, কতটুকু পারে সেটা হলো একটা বিষয়। আরেকটা হলো তার এটার উপর যে ইনফ্লুয়েন্স থাকবে অল ওভার দি অপারেশন, সেটা সে মাত্রায় না থাকবার দরুন কিন্তু আমার কাছে বেসিক্যালি মনে হয় যে এই জায়গাগুলিতে সমস্যা হয়। যে কারণ প্ল্যানিং একে তো হলো অনেক জায়গায় প্ল্যানিং থাকে না, আরেকটা হলো যদি প্ল্যানিং থাকেও খুব ছোট্ট একটি ডিপার্টমেন্ট এবং অপেক্ষাকৃত কম সাউন্ডের মানুষ, যিনি টোটাল অপারেশনের উপর সেভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন না। ওভারঅল শেষমেশ দেখা যায় যে প্রোডাকশন ম্যানই কিন্তু সেগুলিকে তার মতো করে নিয়ে যায়। এটা আর কি মানে মেইনলি হচ্ছে আপনাকে প্ল্যানিং এর যেটা আপনি যেটা ডাইরেক্টলি বোঝাতে চাচ্ছেন না, মানে ইনডাইরেক্টলি বলতেছেন, মানে প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজটাকে আমরা রেসপেক্টলি নিচ্ছি না, আমার মনে হয় এটাই বোঝাতে চাচ্ছেন। জি ঠিক আছে, ঠিক আছে এটা জি তারেক ভাই। জি আমাদের এখানে আরো কিছু কোশ্চেন আসছে। একজন কোশ্চেন করেছে আবু হাসনাত বোধহয় নাকি যেন, প্রোডাকশন বটলনেক এট সুইং ফ্লোর, বটলনেক নিয়ে বটলনেক ডিক্রিজ করার স্কোপ কি। সো বেসিক্যালি এখানে আই রিলেটেড যারা আছেন আপনারা যদি একটু এই কোশ্চেনের কি উত্তর দেন। আমি একটু ঢুকে পড়লাম এখানে। জি প্লিজ দাদা। প্রোডাকশন ফ্লোরের বটলনেক্সে আপনাকে যদি রিয়েলি বটলনেক্স গুলো কি সেটা যদি জানতে হয়, আমরা যে ফ্যাক্টরি গুলোতে কাজ করব প্রত্যেকটা জায়গায় একটা এনপিটি অ্যানালাইসিস করা হয়। দ্যাট মিনস নন প্রোডাকশন টাইম বা স্টপেজ টাইম, হোয়াট এভার যে যেটা বলে, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে এনপিটি শব্দটা খুব ইম্পর্টেন্ট। তো এভরি ডে এন্ডের ফলোয়িং ডেতে at 12 o'clock এর মধ্যে একটা রিপোর্ট সার্কুলেশন হয়। এই রিপোর্ট সার্কুলেশনটা কোন ফ্যাক্টরি আয়ের উপর দায়িত্ব থাকে, কোন ফ্যাক্টরিতে আবার প্রোডাকশনের উপর দায়িত্ব থাকে। তো ওই রিপোর্টে বলা হয় যে আমার টোটাল যে আওয়ারটা আমি টার্গেট করেছিলাম সেখান থেকে কতটা আওয়ার আমার প্রডিউস টাইম ছিল, আর বাকি প্রডিউস টাইমটা আমার না আসার রিজন গুলো কি কি। তো প্রত্যেকটা ফ্যাক্টরি এখানে 10টা 12টা 13টা রিজন থাকে যে এই কারণে আমি পারিনি, এই কারণে আমি পারিনি, এই কারণে আমি পারিনি। তো মেইন যে কমন 3টা প্রবলেম আমরা দেখেছি, সেই 3টা প্রবলেমের মধ্যে একটা হলো ইন্টারনাল সাপ্লাই চেইন প্রবলেম। দ্যাট মিনস ফ্লোরে আমার অপারেটর আছে, মেশিন আছে, কিন্তু আমার যে সুইং ফ্লোরের যে আপনার সুইং অ্যাক্সেসরিজ বলেন বা সুইং এর কাট বান্ডেল বলেন, সেখানে কোনো না কোনো জিনিসের ব্যালেন্সিং নাই, ঠিক মতো ফ্লো হচ্ছে না। এটা একটা বিগ বটলনেক। দ্বিতীয় বটলনেক হলো মেশিন যেগুলো আমরা ইউজ করি ন্যাচারালি। আমি এর আগেও একটা ফোরামে বলছিলাম যে বাংলাদেশে আমরা যারা পড়াশোনা করি আমরা 20 বছরের ব্যাক টেকনোলজি নিয়ে কাজ করি। আমরা যদি আমাদের প্রোডাকশন ফ্লোরে যাই, আমাদের যে মেশিন পত্রগুলো থাকে তাও দেখবেন যে আমরা কোন ব্যাকওয়ার্ড টেকনোলজিক্যাল মেশিন নিয়ে কাজ করি। এখন এই মেশিনে ডিফেক্ট আসলে আমি মেকানিককে ফোন করতে 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 হয়রান হয়ে যায়, মেকানিক অ্যাভেলেবিলিটি করতে ভেরি ডিফিকাল্ট হয়। থার্ড ইস্যু যেটা হয় যে পাওয়ার বা ইলেকট্রিসিটি। আমাদের ইলেকট্রিসিটি আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ক্যাপটিভ পাওয়ার ইউজ করি, গ্যাস বেস জেনারেটর। এখন কোনো কারণে আমার জেনারেটর ট্রাবল শুরু করে দিল, তাহলে আমি কিন্তু আমার মেশিন চালানোর যে ইলেকট্রিসিটি আমি সেটা পাচ্ছি না। এই যে কতগুলো জিনিস, আরেকটা ভাই বলেছিল মাল্টি স্কিল, দ্যাটস ট্রু। আমাদের ফ্যাক্টরিগুলোতে আমরা মাল্টি স্কিলের কনসেপ্টটাই ওয়ার্কারদের মধ্যে এখনো দিতে পারিনি, বা দিতে গেলে এখানে মিউচুয়াল বিষয় থাকে যে ওয়ার্কার এটা নিতে পারছে কিনা, তার উইলিংনেসটা আছে কিনা। তো এই 3-4 যে বটলনেক্স আছে, এই বটলনেক্স গুলো স্টাডি করার জন্য বেস্ট অপশন হলো আমার পার্টনার ফ্যাক্টরিকে প্রথম দেখা আপনার এনপিটি অ্যানালাইসিস আছে কিনা, এবং এই এনপিটি অ্যানালাইসিসের যে ব্যাকওয়ার্ড ডেটাটা আপনি ক্যালকুলেট করছেন এটা কতটা অথেন্টিক্যালি আপনি পিক আপ করে আনতেছেন, এবং গ্র্যাজুয়ালি এনপিটিটাকে কমতেছে কিনা। দ্যাট ইজ হিটেড আওয়ার এফিসিয়েন্সি ইন এভরি স্পেক্ট। তো এখানে কিন্তু আমাদের আদত ভাই বলছিল সাপ্লাই চেইনের ব্যাপার এবং প্ল্যানিং এর ব্যাপার। আর প্ল্যানিং যদি আমাদের ফ্যাক্টরিতে দেখি, এটাও কিন্তু ম্যাচ হয় না রিয়েল প্রোডাকশন ফ্লোরের প্ল্যানিং আর আমার প্ল্যানিং ডিপার্টমেন্টের প্ল্যানিং। বিকজ অফ দ্যাট সাপ্লাই চেইনের ফ্লোটা এনশিওর হয় না, প্রায়োরিটি একটার আগে আরেকটা চলে আসে,
আমার শিপিং টাইমলাইন সামনে যেটা চলে আসছে, তখন কি হয়, ওভারল্যাপিং গুলা হয়ে যায়। আর প্ল্যানিং এর যে দুইটা পার্ট আছে, একটা হলো ক্যাপাসিটি প্ল্যানিং আর একটা হলো আমার প্রোডাকশন প্ল্যানিং। এই দুইটা প্ল্যানিং কিন্তু দুই জিনিস। এই প্ল্যানিং এ আমরা নর্মালি যেটা দেখি, প্রোডাকশন প্ল্যানিংটা দেখি বেসড অন মার্চেন্ডাইজার অর্ডার টাইম এন্ড অ্যাকশন প্ল্যান। কিন্তু ক্যাপাসিটি প্ল্যান, বিজনেস প্ল্যান, টার্গেটিং মাই স্টাইল উইথ মাই স্ট্রেংথ, এই জিনিসগুলো আমাদের আলটিমেট প্রোডাকশন ফ্লোরকে হিট করতেছে। বিকজ আমার মার্চেন্ডাইজার কি করছে, আমার অর্ডার দরকার। এখন অর্ডার নেওয়ার সময় যে ঘন ঘন ডিফারেন্ট স্টাইলের অর্ডার নিয়ে আসে, স্মল কোয়ান্টিটির অর্ডার নিয়ে আসে, যার কারণেও আমার এই যে চেঞ্জ ওভার টাইমে কিন্তু একটা হিট পয়েন্ট হয়ে যায়। তো এই ওভারঅল বটলনেকস গুলোর বেস্ট অপশন হলো যেই ফ্যাক্টরি, যেই প্রজেক্ট এনপিটিতে কনসেন্ট্রেট করতে পারবে খুব সিরিয়াসলি, দেন এসেন্স অফ দ্য গার্মেন্টস অপারেশনের রিয়ালিটিটা সে খুঁজে বের করে আনতে পারবে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ইট হ্যাজ বিন এ ভেরি গুড আইডিয়া, আই মিন কি বলবো, মানে অ্যালাইনমেন্ট কোশ্চেনের জন্য। এবং উই হ্যাভ এ প্যারামিটার হুইচ ইজ নাও উই ক্যান লুক অ্যাট, অ্যান্ড আমরা যদি সেটাকে রিপোর্ট করা যায়, আসলে অনেক কিছু ইয়ে করা সম্ভব। আশা করি এমডি হাসনাত বোধহয় সে কোশ্চেনের অ্যান্সার পেয়েছে। ফাহমিদা ইসলাম লামিয়া কোশ্চেন করেছে, এটা একটু মার্চেন্ডাইজিং রিলেটেড, স্যাম্পল অ্যাপ্রুভাল ডিলে এবং এই স্যাম্পল অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে কোশ্চেনটা। এই রিলেটেড আমাদের এখানে বোধহয় বিশ্বজিৎ ভাই ছিল যদি থেকে থাকে এখন, এবং আরিফ ভাই ছিল বোধহয়, অথবা আপনারা যারাই আছেন এখন পার্টিকুলারলি এই অ্যাপ্রুভাল প্রসেস বা স্যাম্পলিং প্রসেসের মধ্যে কি ধরনের চেঞ্জ আসতেছে। আমার মনে হয় এটার সাথে কোভিড এর একটা সম্পর্ক আছে। আমি এটাও শুনতে পাচ্ছি যে অফকোর্স মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত কমানো যায় এই ধরনের একটা এফোর্ট থাকবে, এবং আরো আগে থেকেই 3D স্যাম্পলিং সহ প্রিপ্রোডাকশন স্যাম্পলিং প্রসেসটাকে আরো সিম্পল করা সহ, টু রিডিউস দ্য লিড টাইম, এইগুলো নিয়ে কাজ হচ্ছে। তো এই যে স্যাম্পল প্রসেস অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে আমি জানি ভাস্কর ভাই আপনি ডিজিটেশন নিয়ে কাজ করেন, আরো যদি অন্য কেউ এটা নিয়ে কাজ করে থাকে, যদি কেউ একটু যোগ করতে চান এটা নিয়ে। স্যাম্পল অ্যাপ্রুভালের বিষয়টা আমরা যেটা এখন ফ্যাক্টরিগুলোকে বা ইন্ডাস্ট্রি পিপলকে পেনিট্রেট করতে চাই, যে কোনো প্রসেসকে আপনি স্পিড আপ করতে হলে আপনার বিজনেস অপারেশনটা ভিজুয়ালাইজড হতে হবে, যে ডিলেটা কোন পয়েন্টে হচ্ছে, কোথায় গিয়ে এটা আটকা পড়ে আছে। আমরা কিন্তু সেই ফ্লোটা আমরা নর্মাল যে আমাদের প্র্যাকটিস অফ দ্য অপারেশনাল প্রসিডিউর গুলো আছে, আমরা কিন্তু মিনিটে বা ইনস্ট্যান্টলি টেক আপ করতে পারি না আসলে কোন ডেস্ক সেটা ডিলে করতেছে। এটা কি বায়ার সাইড থেকে ডিলে, নাকি আমার ইন্টারনাল মার্চেন্ডাইজিং এর ডিলে, নাকি স্যাম্পল রুম ইটসেলফ ডিলে। এই যে ফ্লো অফ দ্য ওয়ার্কটা যতক্ষণ না পর্যন্ত আমরা ইকোসিস্টেম এস্টাবলিশ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এটা পিন পয়েন্টিং করে ভেরি ডিফিকাল্ট। বিকজ স্যাম্পল অ্যাপ্রুভাল অ্যান্ড স্যাম্পল প্রোডাকশন ইনিশিয়েট করে মার্চেন্ডাইজার, কিন্তু ঘুরে ফিরে স্যাম্পল ডিপার্টমেন্ট ইজ কন্ট্রোল বাই দ্য হাই টেকনিক্যাল টিম। এখন ওর কিউতে যে স্যাম্পল গুলো ঢুকে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটাও একটা ডিলেমার মধ্যে চলতে থাকে। তো স্যাম্পল অ্যাপ্রুভাল ডিলে একটা পয়েন্ট বা রিজনস ফর দ্য ডিলে, এটা হিউজ। এটা যখন আপনি ক্যাশ করতে যাচ্ছেন তখন এ বলে যে আমার কারণে ডিলে না, ও বলতেছে আমার কারণে ডিলে না। এখন কোন পয়েন্টে ডিলে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা চেইন অফ ম্যানেজমেন্টটাকে ইকোসিস্টেমে না আনতে পারছি, আমি টাইম ধরে স্পেসিফাই করতে পারছি না আসলে ডিলের রিজনটাকে। বাট ডিলে হচ্ছে, দ্যাটস ট্রু, নো ডাউট। এবং খুব সাফারিং, মানে এই অ্যাপ্রুভালটা, স্যাম্পল অ্যাপ্রুভাল প্রসেস অলমোস্ট এভরিহোয়ার আই নো যে এটা খুব সাফারিং যে সবার জন্য, এবং এটা টোটাল লিড টাইমে কিন্তু হিট করে। এবং আলটিমেটলি মানে আমরা যতদূর শুনি আর কি, ইভেন অপারেশন লোকেরাও মাঝে মধ্যে ম্যানেজমেন্টকেও দোষ দেয় এগুলির জন্য, আবার ম্যানেজমেন্ট বলে এর দোষ এর দোষ। বাট স্পেসিফিক্যালি আপনি যেটা বলেছেন ওইটাই সত্য আর কি, মানে পার্টিকুলারলি ঠিক কারা যে এটার জন্য রেসপন্সিবল কোন পয়েন্টে, দিস ইজ নট অ্যাসার্টেইনড। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট কোশ্চেন থাকলে সাদমানের একটা কোশ্চেন ছিল রিগার্ডিং চ্যালেঞ্জেস অফ সাস্টেনেবিলিটি। আমি একটু রিকোয়েস্ট করবো আরো স্পেসিফিক ওয়েতে কোশ্চেন করার জন্য। সাদমান, তুমি শুনতে পাচ্ছ?
আর অন্য কেউ কোশ্চেন যদি করতে চাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টটা হচ্ছে স্যাম্পল অ্যাপ্রুভাল ডিলে নিয়ে। সেটা হলো ডাটা কালেকশন করা লাগবে নাকি কোনো একটা স্যাম্পল অ্যাপ্রুভাল ডিলেটা রিমুভ করার জন্য কোনো পার্টিকুলার পার্টে চেঞ্জ করা লাগবে? মানে কোন কোন সেক্টরটা আমি বেশি গুরুত্ব দিব, ডাটা কালেকশন বা ডাটা চেঞ্জিং এ আইটি সেক্টরে নাকি স্ট্র্যাটেজি চেঞ্জে? হ্যালো, হ্যাঁ, এটা ডেফিনেটলি সুপারভাইজাররা তোমাকে আচ্ছা, আমি যদি একটু এখানে বলতে চাই যদি সুযোগ হয়। আচ্ছা, এখানে স্যাম্পল ডিলে রিলেটেড যে কোশ্চেনটা আসছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে যে কোনো ফ্যাক্টরির একটা জিনিস মনে রাখতে হবে প্রথম ক্ষেত্রেই, যে R&D এবং ডেভেলপমেন্ট এই দুইটা ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে বাল্ক প্রোডাকশন, এই তিনটাকে মাথায় রেখেই আমরা যে কোনো স্যাম্পল যখন ডেভেলপমেন্ট করব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার যে ক্যাপাসিটি আছে, আমার ফেব্রিক ডেভেলপমেন্টে আমি কোন ফেব্রিকটা পর্যন্ত করতে পারবো, আমার ডাইং এ আমি কতটুকু পর্যন্ত সাপোর্ট দিতে পারবো, প্লাস আমার সুইং এর যে মেশিনারিজ গুলো কোন পর্যায়ে আছে, এই বিষয়টাকে মাথায় রেখেই আমাদের ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা মাথায় নিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে অনেকগুলো বিষয় আছে, যে একটা হচ্ছে গিয়ে যে আমাকে যখন ডেভেলপমেন্ট স্যাম্পল যেটার মাধ্যমে আমি অর্ডারটা পাই সেটার এক ধরনের স্ট্র্যাটেজি, এবং এর পরবর্তীতে প্রোডাকশনের যে বিভিন্ন স্যাম্পল গুলো থাকে, যেমন পিপি স্যাম্পল কিংবা সাইজ সেট স্যাম্পল বা শিপমেন্ট স্যাম্পল, এগুলোর জন্য আলাদা স্ট্র্যাটেজি থাকতে হবে। কিভাবে? যেমন আমার যদি একটা গার্মেন্টস এর 3টা বায়ার থাকে এবং স্যাম্পল সেকশনে যদি আমার মেশিন থাকে 10 থেকে 15টা বা 12টা, সেক্ষেত্রে 3টা বায়ারের জন্য আমাকে আলাদা আলাদা করে স্যাম্পল ম্যান হয়তো আমি সেগ্রিগেট করতে পারি, যে জেসি পেনির জন্য এই 3জন স্যাম্পল ম্যান আলাদাভাবে কাজ করবে, সিআরস এর জন্য এই 3জন কাজ করবে, আবার দেখা যাচ্ছে যে আরেকটা বায়ারের জন্য কাজ করবে। এইভাবে যদি আমরা 3টা ডিপার্টমেন্ট আলাদা করে দিতে পারি স্যাম্পল সেকশনকেই, তাহলে দেখা যাচ্ছে তারাও হ্যাবিচুয়েটেড হয়ে যায় এই কাজগুলোর সাথে সাথে। পাশাপাশি টোটাল মার্চেন্ডাইজিং যে ম্যানেজার থাকবে তাকে টোটাল এই স্যাম্পলের যে বিভিন্ন স্টেজ গুলোকে এগুলো একটা মনিটরিং এবং হচ্ছে টাইম এন্ড অ্যাকশন প্ল্যান আমাদের যেগুলো থাকবে, টাইম এন্ড অ্যাকশন প্ল্যানে আমাদের অ্যাপ্রুভ করে দিতে হবে যে আমাদের পিপি স্যাম্পল যদি এই ডেটে অ্যাপ্রুভ করাতে হয় তাহলে আমার ফেব্রিক ইনহাউস থেকে অ্যাক্সেসরিজ ডাইং সবগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে কিনা, এটা হচ্ছে একজন মানে নির্দিষ্ট কনসার্ন পার্সনকে নমিনেট করে দিতে হবে যাতে সে এটা ফলো আপ করে এবং ম্যানেজমেন্ট যাতে এটাকে সুপারভাইজ করে। এভাবে একটা নির্দিষ্ট প্ল্যানের মধ্যে দিয়ে গেলেই এই স্যাম্পল রিলেটেড ডেলিভারি গুলো আমরা হচ্ছে ওভারকাম করতে পারবো। এক্স্যাক্টলি, এবং এখানে আসলে ইনফ্যাক্ট কাজ করার সুযোগ অনেক বেশি এবং অনেক ওয়াইড একটা এরিয়া। সো ফাহমিদা ইসলাম লামিয়া, তোমাকে ইউ হ্যাভ টু ডিফাইন যে আসলে কোন স্পেসিফিক জায়গাটায় তুমি কাজ করবা, এবং আশা করি এই ডিসকাশনটা তোমাকে হেল্প করবে ওভারঅল অ্যাসপেক্ট গুলো বোঝার জন্য। কাজ করার অনেক স্কোপ, এবং আমি যদি বলি যে ইভেন আজকাল তো এরকমের ডিসকাশন আছে যে যেমন ইন্ডাস্ট্রি 4.0 যে আইডিয়া, সেখানে তো আসলে স্যাম্পলিংটাই যতদূর কমানো যায়, এবং তারও আগে থেকেই আপনার এই ধরনের যে সরাসরি পিপি স্যাম্পলে চলে যাওয়া যায় কিনা এই ধরনের ইনিশিয়েটিভ গুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে আছে। আচ্ছা, আমি যদি এখানে জাস্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ফাহমিদার মূল যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে মানে কোশ্চেনের টার্মটাই হচ্ছে ডিলে। তো আমি যদি ডিলে নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে আসলে ওয়্যার ইজ দ্য ডিলে হ্যাপেনিং, এবং তার মানে হচ্ছে যে এখানে টাইম ক্যালকুলেশনের ব্যাপারটা চলে আসতেছে, টাইম স্টাডির ব্যাপারটা চলে আসতেছে। তার মানে হচ্ছে যে বিফোর ইউ ক্যান সাজেস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ওয়্যার ইজ দ্য টাইম লস হ্যাপেনিং। তার মানে হচ্ছে যে সেখানে আসলে ডেটা কালেকশন ছাড়া, টাইম স্টাডি ছাড়া কিন্তু এক্সাক্ট মানে সেই রেকমেন্ডেশন বা ইয়াতে যাওয়ার সুযোগ থাকতেছে না। তো আমাদের ভাস্কর ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে অনেকগুলো জায়গাতেই এটা হতে পারে এবং সেই জায়গাগুলো আসলে পিক করে মানে ফ্রুটফুল করতে হলে, ইফেক্টিভ করতে হলে টাইম স্টাডি ওই জিনিসটা একটু লাগবে আর কি। রাইট, থ্যাংক ইউ। আমি একটু জাস্ট একটা সাজেশন দিতে চাচ্ছিলাম যে যেহেতু আমার মনে হয় এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে গেলে রুট কজ অ্যানালাইসিস করার দরকার। স্যাম্পল ডিলের কারণগুলো কি, স্যাম্পল ডিলের কারণগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে ওগুলা আসলে মানে রেকটিফাই করা ইজি হবে। অনেক সময় হতে পারে সাপ্লাই চেইন ইস্যু, অনেক সময় হতে পারে ম্যানেজমেন্ট ইস্যু, অনেক সময় হতে পারে অন্য কোনো ইস্যু। সো আসলে রুট কজ গুলা যদি বের করা যায় তাহলে পরে এটা ইজি হবে, কারণ একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরির কারণ আলাদা হতে পারে।
তো আমরা অবশ্যই যখন ফাহমিদা তার সুপারভাইজারদেরকে ফাইনালাইজ করবেন তখন আমরা আরো প্রজেক্টটা নিয়ে কথা বলে আরো স্পেসিফিক করা যাবে যে আমরা পার্টিকুলারলি কোন জায়গাটা এই প্রজেক্টের আন্ডারে কাজ করব। ভাস্কর ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন? আমরা হ্যাঁ, আমি ওই জায়গাটায় ফার্মেদের অ্যাটেনশন ড্র করে যদি বলে থাকি যে স্যাম্পলে যে বিষয়টা বলা হয়েছে ডিলেজ, তো এখানে গার্মেন্টসে একটা সেগমেন্ট এখন খুব ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়ে গেছে, যেটা হলো টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার। এই টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারটা স্যাম্পলের জন্য থাকে এবং আমার অর্ডার এক্সিকিউশনের জন্য থাকে। তো এখানে ও যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে, ওর ফার্স্ট কোশ্চেনটা হবে তার পার্টনার ফ্যাক্টরিতে যে আপনি স্যাম্পলের জন্য কোনো টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার ফলো করেন। যদি টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারটা ফলো করেন, দেন অ্যাকচুয়াল ট্রানজেকশনের ডেট টাইমটা ক্যাপচার করেন কিনা, দেন অটোমেটিক্যালি সে অ্যাডভান্স হতে পারবে যে কোন অ্যাকশন পয়েন্টে গিয়ে এটা ডিলেটা হচ্ছে। এবং যে মার্চেন্ডাইজার স্যাম্পলটা নিচ্ছেন উনার অর্ডার এক্সিকিউশনে যেরকম একটা লিড টাইম থাকে, ঠিক তদ্রূপ উনার স্যাম্পলের বিভিন্ন স্টেজেরও কিন্তু একটা লিড টাইম থাকে। উনি একটা স্যাম্পলের ইনকোয়ারি পেলো, নিশ্চয়ই সাথে সাথে উনি একটা টাইম লাইনও পেয়েছে, এই পার্টিকুলার টাইমের মধ্যে উনি স্যাম্পলটা জমা দিতে হবে। তাহলে স্যাম্পলটা পাওয়ার সাথে সাথেই ওনাকে স্যাম্পলের একটা টাইম এন্ড অ্যাকশন প্ল্যান তৈরি করে ওনার ম্যানেজমেন্ট এবং স্যাম্পল ডেভেলপমেন্ট টিম বা R&D যে ফ্যাক্টরিকে আমরা যেটাই বলি কেন, ওখানে উনি ঠিক মতো রিলিজ করে দিচ্ছেন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্চেন্ডাইজার স্যাম্পল আনছেন বা যে অর্ডারটা আনছেন, উনি আনার এক সপ্তাহ পরে গিয়ে উনি R&D তে পাঠাচ্ছে আমার এই স্যাম্পলটা লাগবে। এটাও আমরা অনেক ইনস্ট্যান্সেস দেখেছি যে সে কমিউনিকেটই করেনি তার যে স্যাম্পলটা তৈরি করতে হবে বা ডেভেলপমেন্টটা তৈরি করতে হবে। যখন তাকে টপ ম্যানেজমেন্ট বলতেছে তোমার এই স্যাম্পলটা পাঠাচ্ছো কিনা, সে তখন কি করছে, শিফট করছে তার রেসপন্সিবিলিটিটা, আমি তো জানি না, স্যাম্পল ডিপার্টমেন্ট আমার সাথে এটা কমিউনিকেট করে না। দেন গার্মেন্ট স্যাম্পল এজ ওয়েল অ্যাজ ফেব্রিক স্যাম্পল, আমি যখন ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে যাই তখন আমার ফার্স্ট স্যাম্পলে কাজ করতে গেলে আমার লাগে ফেব্রিক স্যাম্পল তৈরি করা। তাহলে ফেব্রিক স্যাম্পল তৈরি করতে গেলে আমার লাগে সুতাটা। তাহলে সুতার যে কোয়ান্টিটি ফর স্যাম্পল, এই কোয়ান্টিটি অনেক সময় সুতা সাপ্লায়ার অ্যাগ্রি করে না এই স্যাম্পল আমাকে দেওয়ার জন্য। এটাও বিশাল একটা কারণ স্যাম্পল তৈরির ডিলে। জি, থ্যাংক ইউ। আমরা আশা করি প্রজেক্টের আরো ফার্দার ডিটেইলসে গেলে এই ধরনের বিষয়গুলো অ্যালাইন করা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু নেক্সট টপিকে যাব। কোশ্চেন আসছে সেটা হচ্ছে কাটিং ওয়েস্ট নিয়ে। সো যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা জানি যে the biggest cost is in fact fabric, so and cutting room is the place where we see there are a lot of waste we are generating. So এই ইস্যুটায় কাটিং ওয়েস্ট নিয়ে কোশ্চেন আসছে। আপনারা যদি এক্সপার্টদের মধ্যে থেকে আমি একটু শুনতে চাচ্ছি যে what should be the strategy and how really we can look into the issue cutting waste. সো কাটিং ওয়েস্টের ক্ষেত্রে আমি একটু প্রেক্ষাপট যদি দেই, আমরা জানি যে বেসিক্যালি ফ্যাব্রিক বুকিং করার আগে কস্টিং কনজাম্পশন করতে হয়। সো কস্টিং কনজাম্পশনের একটা পার্ট আছে, সেখানে ক্যাড এবং মার্কার তৈরি করে কস্টিং কনজাম্পশনটা করা, এবং এরপরে ফ্যাব্রিক যখন বুকিং হয়, এরপর যখন ফ্যাব্রিক আসছে আমরা জানি যে বিভিন্ন ডায়ার ভ্যারিয়েশনস থাকে, বিভিন্ন কোয়ালিটি ইস্যুস থাকে, এবং পরবর্তীতে অর্ডারের সাথে এটা একটা সম্পর্ক থাকে। সো অর্ডার কোয়ান্টিটি, কালার সহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে আপনার লে প্ল্যান ইজ ইম্পর্টেন্ট এবং লে ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সো হোল এই প্রসেসটার মধ্যে দেয়ার আর মেনি রিজনস যেসব কারণে আসলে ওয়েস্ট তৈরি হয়, এবং এখানে ওয়েস্ট সেভিংস এর একটা বড় অপরচুনিটি আছে। সো যেটা নিয়ে আসলে এখানে ডেটা ইস্যু আছে, ডেটা ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যু আছে, এখানে মার্কারের বিষয়, পার্টিকুলার মার্কারের মধ্যে যখন আমরা তাকাই সেখানে হয়তো আমাদের যে প্যাটার্ন গুলো আছে সেগুলো বোঝার বিষয় আছে, এবং অর্ডার ম্যানেজমেন্টের ইস্যু এখানে আছে, এবং অফকোর্স সাপ্লাই চেইন এবং ফ্যাব্রিকের যে সাপ্লায়ার এবং ফ্যাব্রিকের যে ভ্যারিয়েন্স গুলো, কোয়ালিটি ভ্যারিয়েন্স গুলো, এগুলো ম্যানেজমেন্টের ইস্যু আছে। সো ওয়ান্স এগেইন আমি মনে হয় ভাস্কর ভাইয়ের কাছে যেতে হবে, যেহেতু ডেটা রিলেটেড ইস্যু আসছে, বা অন্য কেউ যদি এটা নিয়ে কথা বলতে চান। আচ্ছা, আমি ইন করলাম।
ইন করলাম। ওয়েস্টেজের প্রশ্নটা আসছে, আমি মনে হয় গতবার বলেছিলাম যে আসলে আমরা ফাইবার লুজ করতেছি কত পার্সেন্ট, যে আমার সুতাটা আমার নিটিং থেকে একদম শিপ করা পর্যন্ত আমরা কোন স্টেজে কিরকম লস করি। তো এটা আমরা অনেক স্টাডি করেছি। ইন পার্টিকুলার আমার টেনিওর অফ দ্য জবে আমি এই জায়গাটায় প্রচুর সময় ব্যয় করেছিলাম যে এখান থেকে কিভাবে কোম্পানি সেভিংসটা আনতে পারে, এবং এই সেভিংসটা কমপ্লিটলি কোম্পানির একদম ক্যাশ বেনিফিট। কারণ আমি বায়ারকে একটা স্ট্যান্ডার্ডাইজ কনসেপ্টে অ্যাপিবু ক্যালকুলেশনে বলে আসতেছি যে আমার এই নেচারের ফেব্রিক্সে আমার ওয়েস্টেজটা এত পার্সেন্ট হবে, তাহলে এই সুতাটা আমি লস করব, তাহলে এই লসের ফিগারটা কিন্তু আমি ওখানে দিয়ে রাখছি। এরপর যখন এক্সিকিউশনে আসতেছি ওখান থেকে যদি 1% বা 2%ও আমি যদি কমাতে পারি, এটা 100% টু দ্য পকেট অফ দ্য কোম্পানি। তাহলে ওয়েস্টেজের একটা পয়েন্ট হলো কাটিং। কাটিং ওয়েস্টেজের স্ট্যাটিস্টিক্সটা আমি কোথায় পাবো? কাট প্যানেল রিজেকশন পয়েন্টে। আমি যখন কাট প্যানেল রিজেকশনে যাই একটা আমার পয়েন্ট আছে, সেখান থেকে আমি পেতে পারি একটা ফ্যাক্টরি কিরকম লুজ করতেছে। আরেকটা পয়েন্ট হলো আমি যখন লে করছি, লের আগে ফেব্রিক্সের একটা চেকিং হয়, এটা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট যদি তাদের খুব স্ট্রং থাকে তারা চেক করে, অথবা দেখা যাচ্ছে কাটিং অপারেটর বা কাটিং মাস্টার সে নিজে লে করার সময় একটা তার এস্টিমেশনে চেক করে, যেটা আপনি বলেছেন যে ডায়ার কারণে আমার নষ্ট হতে পারে। তারপরে মার্কার একটা এফিসিয়েন্সি বিষয় আছে, মার্কার যে টিমটা থাকে, প্যাটার্ন মাস্টার যে টিমটা থাকে, ওদেরকে যখন একটা টার্গেট প্রেস করা হয় যে হোয়াট ইজ ইউর গোল ফর দিস মান্থ, যে তুমি তোমার মার্কার লেভেল থেকে তুমি ওয়েস্টেজটা কত কমাতে পারো। তো আমরা দেখেছি অনেক এসওপি দিচ্ছি, অনেক কথা বলছি, বাট ওয়েস্টেজ কমে না। যখন আমরা পারফরমেন্স এন্ড গোল বেস সেট আপ করলাম যে নো তুমি কতটুকু আজকে আমি পাচ্ছি এত, নেক্সট 1 উইকে তুমি কত কমাবা, এবং এটা যদি তুমি কমাতে পারো ইউর পারফরমেন্স উড বি ওয়েল রিকগনাইজড, তখন সে কিন্তু কাম আপ হয়ে আসে। কারণ তার মনের মধ্যে একটা কাজ করে যে আমি তো অর্ডার অ্যাকসেপ্ট করি নাই, আমি তো শিপ করি নাই, আমার পারফরমেন্স ইজ নট ভিজিবল। তাহলে আমার পারফরমেন্সটা ভিজিবল আনতে হলে আই হ্যাভ টু বি রিওয়ার্ডেড। তখন এই পারফরমেন্স রিওয়ার্ড কনসেপ্টটা যখন আসে সে চিন্তা করে ওকে আমি এখান থেকে 1% কমালাম, তাহলে আমাকে রিওয়ার্ডটা কি দেবেন? ইটস এ গেইন। ন্যাচারালি আপনি যখন একটা কিছু পেতে চাইবেন আপনাকে কিছু দিতে হবে। আপনি না দিয়ে যদি বলেন যে আমার ওয়েস্টেজ কমাও, ওয়েস্টেজ কমাও, ওয়েস্টেজ কমাও, কাটিং মাস্টার বা মার্কারের পিপলদের এই কানে যায় ওই কানে যায় না, বিকজ ওরা হাইলি টেকনিক্যাল, ওরা মনে করে আমার ছাড়া তোমার তো চলবেই না। তো সুতরাং আমি যেমনি চালাবো এমনি চলো, আমি তোমার লিমিটের মধ্যেই থাকতে পারি। তো ওয়েস্টেজ কমাতে গেলে আগে আমার প্রজেক্টে বুঝতে হবে যে কোন কোন পয়েন্টে ওয়েস্টেজ হয়, এবং এই পয়েন্ট অফ ওয়েস্টেজের পেছনে আমার পিপল কারা। ওদের এই 2-3টা লেভেলে যদি আমরা প্রজেক্ট আইডেন্টিফাই করতে পারি, আমাদের ধারণা বাংলাদেশি গার্মেন্টসে এখনো কাটিং ওয়েস্টেজ অপটিমাম লেভেলে নাই। আমাদের এখানে হাই ওয়েস্টেজ হয়, আপনি যেটা বলেছেন ঠিক, বাট কিছু কিছু ফ্যাক্টরি ইয়ার্ডিং করার চেষ্টা করছে এটাকে কমিয়ে আনার জন্য। হাই এম্পাওয়ার্ড সিস্টেম, সফটওয়্যার, বিভিন্ন টুলস ব্যবহার করে ওরা কাজ করার চেষ্টা করছে। বাট আলটিমেট যেটা হয় ওই যে পারফরমেন্সটা জড়িত, ঠিক মতো ডেটা শেয়ার করে না, অনেক সময় ভুল কাট হয়ে যায়, যে জিনিসটা কাট করার কথা ওইটা না করে আরেকটা কাট করে বলছে, সেটার জন্য কিন্তু ফেব্রিক্সটা ওয়েস্টেজ হয়ে যায়। তখন কি করে এটা কিন্তু ভিজুয়ালাইজড হয় না, বিকজ যেহেতু আমার ডেটা সিস্টেমটা অটোমেটেড না আমি জানি না, তখন কি করে ওরা হতো ফেব্রিক্স ডিপার্টমেন্ট ডাইং এর সাথে ইন্টারনালি যোগাযোগ করে করে ওরা কিছু ফেব্রিক্স তৈরি করে রাত্রেবেলা নিয়ে এসে রিপ্লেস করে আবার কাটিং টাইমলাইনটা ফিট করার চেষ্টা করে। তো ইন অল ওভার দ্য থিং যে জিনিসটা হয় যে ট্রান্সপারেন্সি উইথ দ্য পিপল বিহাইন্ড দ্য অপারেশন, এবং যিনি অপারেশন সুপারভাইজ করবেন, এখানে যদি পারফরমেন্স রিওয়ার্ডিং গেইনের প্রসেসটা চালু করা যায় তাহলে এখানে ভালো ধরনের একটা গেইন আনা সম্ভব। রাইট, এবং এখানে ট্রান্সপারেন্সি যেটা কথা বললেন, কমিউনিকেশন গ্যাপও একটা বড় ফ্যাক্টর হয়তো কাজ করে বিটুইন দ্য ডিপার্টমেন্টস। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি যারা এই এরিয়াতে কাজ করবে এই এরিয়াগুলো এই আইডিয়াসটা হেল্প করবে। যদিও ডেফিনেটলি পিপল অ্যালাইনমেন্ট এটা একটা কাজ, কিন্তু প্রজেক্টের মধ্যে পার্টিকুলার কনসেন্ট্রেশন কোথায় হবে এটা হয়তো যে প্রজেক্ট নিবে সে ফোকাস করবে এবং সেই রিলেটেড কাজটা তুলে নিয়ে আসবে। অনেক কাজ করার সুযোগ আছে
এখানে ফ্লো অফ ইনফরমেশন, ডেটা ম্যানেজমেন্ট, ডেটাকে কিভাবে ডিসিশন মেকিং এ কাজে লাগানো যায়, এগুলো প্রসেসটাকে আরো কিভাবে ফুল প্রুফ করা যায়, এবং সফটওয়্যারের কথা এসছে। তো সফটওয়্যার গুলোকে আমরা জানি যে সফটওয়্যার গুলো কিছু অ্যালগোরিদমের উপরে কাজ করে। সো এই অ্যালগোরিদম গুলো অ্যালাইন করাটা ফ্যাক্টরির সাথে বা প্রসেস গুলোকে অ্যালাইন করাটা এটাও ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলোতে হয়তো কাজ করা যেতে পারে। আরো কয়েকটা এরিয়ার কোশ্চেন আসছে। আমরা মার্কেটিং রিলেটেড একটা কোশ্চেন আমরা পেয়েছি যেটা খুব ইন্টারেস্টিং, যেখানে বলা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে অফলাইন সোর্সিং থেকে মোর অনলাইন সোর্সিং মোর রিলেভেন্ট বা পপুলার হবে কিনা, এবং এই বিষয়টাকে কিভাবে আরো ইফেক্টিভ করা যায়। সো আমি আমরা আসলে এটা নিয়ে অনেক আলোচনা হয়, এবং গ্লোবালি আমরা দেখি যে আসলে ইভেন ই কমার্স কোম্পানিগুলো কিন্তু প্যান্ডেমিকে কিন্তু গ্রোথ করেছে। অন্য অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং তারা ডিফিকাল্ট সিচুয়েশন পাস করছে, কিন্তু আমরা জানি অ্যামাজন হ্যাজ বিন গ্রোয়িং অ্যান্ড গ্লোবাল আদার ই কমার্স কোম্পানিজ হ্যাজ বিন গ্রোয়িং। সো এদের কাউন্টার সোর্সিংটা, যদি আমি বড় কোম্পানিগুলোর সোর্সিং হয়তো একরকম, কিন্তু দেয়ার আর মেনি স্মল কোম্পানিজ যেগুলো কমিউনিটি বেসড বিজনেস করছে, তাদের সোর্সিং চ্যানেলটা একটু ডিফারেন্ট। সো এই ধরনের এরিয়াতে কি কাজ করার সুযোগ আছে, আপনারা যদি কেউ যদি অপিনিয়ন দিতে চান। আচ্ছা, আমি বোধহয় এটা একটু বলে তারপর আমাকে লিভ নিতে হবে। কোশ্চেনটা করেছে গোলাম সরওয়ার, মানে গুড কোয়েশ্চেন বেসিক্যালি। এবং এখানে আসলে অনেকগুলো অ্যাসপেক্ট আছে আমাদের মানে মার্কেটিংটাতে। মানে আমরা যদি এখনো চিন্তা করি যে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা আছে তারা কিন্তু কিছুটা মার্কেটিং, তাদের ওয়েব বেস মার্কেটিং, প্রমোশনাল মার্কেটিং, এমনকি ফেসবুকেও তাদের বিভিন্ন পেজ আছে, মার্কেটিং কিছুটা করেই, বাট সেটা খুব ক্ষুদ্র লেভেলে, ভেরি ভেরি মাইনর লেভেল বা নেগলিজিবল লেভেল। বাট আদার যারা আছে বা যাদের আরো বেশি করা দরকার বা একটু ডিরেক্ট সোর্সিং এর জন্য যাওয়ার জন্য, ইফ ইউ ভিজিট এনি ব্র্যান্ড, মানে যে কোনো ব্র্যান্ডের ইয়াতে দেখলেই আমরা দেখা যায় যে সেখানে ইভেন ইউ ক্যান পারচেজ ডিরেক্টলি ফ্রম দেয়ার ব্র্যান্ডস। মানে কারো তাদের ওয়েবসাইটে গেল, কেউ পছন্দ করলো কোনো ড্রেস, ইফ ইউ লাইক টু পারচেজ ডিরেক্টলি ফ্রম দেয়ার, ইউ ক্যান জাস্ট ইউজ ইউর ক্রেডিট কার্ড এন্ড পারচেজ। সো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো যদি আমাদের এন্ড থেকেও আমরা আস্তে আস্তে করতে পারি। একটা জিনিস তো আমরা সবসময় বলি এবং যেটা আমাদের প্রত্যেকেরই জানা, সেটা হচ্ছে যে আমাদের মার্কেট কিন্তু এখনো ভেরি স্মল পোর্শনে আছে। আমরা ওয়ার্ল্ড এর অ্যাপারেল ডিমান্ডের অনলি 6% কভারেজ করতেছি। আমাদের মেইন বায়ার শুধুমাত্র ইইউ, ইউএসএ, কানাডা, এই জোনের মধ্যেই সীমাবদ্ধ আছে। বিশ্বের বহু দেশের মানুষ এখনো বাংলাদেশের অ্যাপারেল মার্কেট বা বাংলাদেশের ব্র্যান্ডিং সম্বন্ধে জানেই না। আমরা আসলে নিজেদের ব্র্যান্ডিং, মানে আমরা যতটাই বলি যে মেড ইন বাংলাদেশ লোগো, ব্র্যান্ডিং বাংলাদেশ, এইটা শেষ পর্যন্ত কিন্তু মূলত আমাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এটা কিন্তু সেই এন্ডে সেভাবে পৌঁছাচ্ছে না। এবং কেন পৌঁছাচ্ছে না, এর অনেকগুলো রিজন আছে। আমাদের লজিস্টিক্যাল অ্যাপ্রোচের সমস্যা, লবিং অ্যাপ্রোচের সমস্যা। আমাদের বিশ্বের বহু দেশে, প্রত্যেক দেশে আমাদের অ্যাম্বাসেডর আছে, কিন্তু সেই জায়গাগুলো থেকে আমরা যে কাজগুলো করতে পারতাম, আমাদের মেইন প্রোডাক্টটাকে এক্সপ্লোর করার ব্যাপারে, ব্র্যান্ডিং করার ব্যাপারে, আমরা তার কিছুই করি না এবং সেটা করার কথা চিন্তাও করি না। আমাদের মার্কেটিং টুলস এন্ড টেকনিকে প্রবলেম আছে। ফর এক্সাম্পল, আমি পার্সোনালি সাস্টেনেবিলিটি নিয়ে পিএইচডি করতেছি আমার যে সুপারভাইজারের আন্ডারে। সো আমার নেদারল্যান্ডের সুপারভাইজার, উনি একজন লেডি সুপারভাইজার, আমার নাম্বার 1 সুপারভাইজার যিনি, উনি বেশ ফ্যাশন কনসার্ন, বাট she doesn't know much about Bangladesh. She knows যে বাংলাদেশ produces apparel, that's it. But Bangladesh is the second largest apparel exporter, বা বাংলাদেশের কতটুকু ক্যাপাসিটি আছে, বাংলাদেশের ভ্যালু এডেড আইটেম করার মতো কোনো ইয়া আছে কিনা, নাথিং এলস, মানে জাস্ট বাই নেম, দ্যাটস ইট। এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই সত্য, বিশ্বের বহু দেশের মানুষের ক্ষেত্রেই সত্য। চায়নার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এইটা না। সো এই যে ব্যাপারগুলো, তার মানে হচ্ছে যে আমাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো এখনো ভিগোরাস না। আমরা এই জায়গাগুলোতে এখনো ইন্টেন্সিভ লুপে যেতে পারিনি। এখানে গভর্নমেন্টের কাছ থেকে ইনিশিয়েটিভে প্রবলেম আছে। বিজিএমই, বিকেএমই, বিটিএমই তাদের যে ইনিশিয়েটিভ মার্কেটিং এন্ড প্রমোশনের ক্ষেত্রে নেওয়া দরকার ছিল, প্রপার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে নেওয়া দরকার ছিল, নতুন মার্কেট ক্যাচ করার ক্ষেত্রে, সরাসরি ব্র্যান্ড গুলোকে রিচ করার ক্ষেত্রে, জেনারেল পিপল, জেনারেল কাস্টমার যারা বায়ার,
কান্ট্রিজদের জেনারেল কাস্টমার যারা, তাদেরকে রিচ করার ক্ষেত্রে, ক্যাচ করার ক্ষেত্রে, তাদের অ্যাটেনশন ড্র করার ক্ষেত্রে যেভাবে ক্যাম্পেইন হওয়ার কথা ছিল সেই জিনিসগুলো। এখন আমাদের যেটা হয়ে যাচ্ছে যে আমরা ফর এক্সাম্পল বিভিন্ন ভিডিও বানাচ্ছি বা ইউটিউবে বিভিন্ন করতেছি, সেই জিনিসগুলো আমাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, আমাদের ফেসবুকেই প্রোটেক্ট করতেছে। এই জিনিসগুলোকে একটু গ্রেটার স্কেলে, বিয়ন্ড স্কেলে নিয়ে যাওয়া, সেই জিনিসগুলোর অনেক সুযোগ রয়ে গেছে। সো ইটস এ ইন্টারেস্টিং প্রজেক্ট এন্ড মানে সুযোগ আছে, অনেক কাজ করার সুযোগ আছে বলে আমার মনে হয়। ডেফিনেটলি। এখানে আমি যদি জাস্ট দুইটা পয়েন্ট আমি একটু যোগ করতে চাই। একটা হচ্ছে অফকোর্স ইভেন আরো আগে থেকেই আমরা জানি একটা বড় মার্কেট সেগমেন্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে যে অর্ডার গুলো আসে, আমাদের এখানে হোল মার্কেটিংটাই কিন্তু আমাদের ব্র্যান্ড অফিস কেন্দ্রিক। এখন ব্র্যান্ডে যারা এখানে ডিয়াজো অফিস আছে, আমাদের মার্কেটিংটা ইজ লাইক আমাদের মালিকরা মার্কেটিং করে বা মার্কেটিং জিএমরা যারা আছেন এই ব্র্যান্ড অফিসের সাথে সম্পর্ক রেখে এখান থেকেই তাদের মূল অর্ডার গুলো আসছে। সো এখানে বর্তমানে যখন অর্ডার কম, সেখানে আমাদের অল্টারনেটিভ মার্কেটিং চ্যানেলগুলো আসলে এক্সপ্লোর করা উচিত। যে কারণে আপনারা হয়তো জানবেন কেউ কেউ যে আমরা আলিবাবার সাথে আমরা কাজ করছি, alibaba.com এর আমরা বাংলাদেশের গ্লোবাল সার্ভিস পার্টনার হিসেবে কাজ করছি। সো আমরা চেষ্টা করছি যে আলিবাবা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কিভাবে বাংলাদেশের এক্সপোর্টটাকে বাড়ানো যায়। সো এইখানেও হিউজ অপরচুনিটি আছে। প্রায় 170টা দেশের বায়াররা আলিবাবা থেকে কেনাকাটা করে এবং হিউজ ট্রানজাকশন এখানে কিন্তু হয়। সো যেটার জন্য আমরা দেখেছি যে আমাদের সাপ্লাই চেইন বলি বা আমাদের ফ্যাক্টরিগুলোর মাইন্ডসেট এখনো ওটার সাথে অ্যালাইন্ড না। সো আমার মনে হয় এখানে অনেক কাজ করার সুযোগ আছে। গোলাম সারোয়ার যে টপিকটা নিয়েছে ইজ ভেরি টাইম ওয়ার্দি টপিক। এটার সাথে আমার সেকেন্ড পয়েন্টটা আমি একটু অ্যালাইন করবো রেদওয়ানের যে টপিকটা আছে, যেটা প্রথমে এসে কোশ্চেন করেছিল ভিজুয়াল মার্চেন্ডাইজিং নিয়ে। ইভেন ফিজিক্যালি তারেক ভাই একটু ইন্টারাপ্ট করি, আমাকে লিভ নিতে হচ্ছে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর জয়েনিং ফাইসাল, থ্যাংক ইউ। লেটস বি কানেক্টেড। সো ভিজুয়াল মার্চেন্ডাইজিং নিয়ে ইভেন অনলাইন স্টোরের বা অনলাইন পেজ গুলোর কিন্তু যারা এখন আমাদের এখানে ব্যবসা করছে, তাদের কিন্তু অনলাইনে ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর কনসেপ্ট গুলো কিভাবে কাজে লাগানো যায়, আমার মনে হয় দিস অলসো কুড বি অ্যান আইডিয়া ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর সাথে অ্যালাইন করা। ফিজিবিলিটি আছে কিনা কোশ্চেন করেছে। আই থিংক অফকোর্স ফিজিবিলিটি আছে, এবং যদিও এখনকার অবস্থা একটু মানে যে অবস্থায় আমরা আছি যে স্টোরে যাওয়া শপিং করা, it has become difficult. এই জন্য অনলাইনটা আমি একটু যোগ করলাম। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান integrate this online page issue also. How can you organize your page, you know, considering the visual merchandising aspect. এবং এখানে কিন্তু অনেক sophisticated tools ইউজ হচ্ছে, যেটা আমরা অনেকেই দেখি যে সিমুলেশন টুলস সহ নানান টুলস ইউজ হচ্ছে। সো তুমি এই বিষয়গুলো মাথায় রেখে হয়তো তোমরা প্রজেক্ট গুলো করতে পারো আর কি। আরেকটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং এন্ড এসএমইডি সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস অ্যাপ্লাই করে সুইং লাইন এফিসিয়েন্সি ইনক্রিজ করা কতটা পসিবল। সো ভ্যালু স্ট্রিম ম্যাপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অপারেশন এক্সেলেন্স ইস্যু রিলেটেড টু লিন ম্যানুফ্যাকচারিং। আপনারা যদি কেউ এটা নিয়ে যোগ করতে চান প্লিজ। তারেক ভাই, গার্মেন্টস এ ভ্যালু স্ট্রিম ম্যাপিং একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হতে পারে। সেটাকে সেগমেন্টেড ওয়াইজ ভাগও করতে পারে, অথবা আমার গার্মেন্ট যদি আমরা বুঝি যে কাট টু ফিনিশিং এন্ড শিপমেন্ট পর্যন্ত, এই একটা প্রত্যেকটা প্রসেসকে নিয়েও একটা ম্যাপিং প্রজেক্ট হতে পারে। অর পার্টিকুলার শুধু কাটিং পর্যন্ত হতে পারে, সুইং শুধু সুইং হতে পারে, ফিনিশিং হতে পারে, শিপমেন্ট হতে পারে। এটা একটা ক্রাইং নিড, বিকজ মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতেই ওভারল্যাপিং প্রচুর হচ্ছে এই ভ্যালু ম্যাপিং এর ওয়ার্ক ফ্লোতে। এটা একটা ভালো জিনিস। আমার মনে হয় এই প্রজেক্ট নিতে পারে পার্টনারিং উইথ দ্য কনসার্ন ফ্যাক্টরি। এটা ফ্যাক্টরিও উপকৃত হবে এই প্রজেক্টটা, আমার ধারণা, আমার এক্সপেরিয়েন্স। আর একটা যেটা বলতেছি, আসলে আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইটসেলফ মার্কেটিং টিম বা মার্কেটিং বলতে কনসেপচুয়ালি জাস্ট 1 or 2 ইয়ার্স ব্রেনে আসতেছে। এর আগে কিন্তু ফ্যাক্টরিগুলো মেইনলি মার্চেন্ডাইজিং ওয়ার্কটাই করতো, বিকজ সেখানে এন্ড টু এন্ড আপনার অর্ডার আসতো, আপনি তৈরি করে সাপ্লাই দিতেন, মানে ইউ আর এ মেকার। কমপ্লিটলি আমি মেকার হিসাবেই আমার পরিচিতিটা ছিল।
বাট এখন টাইম আসছে কি জন্য? বিকজ অফ অর্ডার শর্টেজ হয়ে যাচ্ছে, অর্ডার নিয়ে প্রচুর কম্পিটিশন হচ্ছে, মার্কেট ডিফারেন্ট ওয়েতে যেতে পারে। দ্যাটস ওয়াই যারা হেলদি গার্মেন্টস কোম্পানিগুলো আছে ওরা কিছু স্টিম নিয়েছে। আপনি রিসেন্ট শুনতে পারবেন যে ডিজাইন স্টুডিওর কথা প্রশ্ন আসতেছে, নিজস্ব প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে ট্যাক্স প্যাক রেডি করে সেই অনলাইনে পাঠানো বা বায়ারদের কাছে পাঠানোর কিছু কিছু স্টেপ নিচ্ছে। এই যে মার্কেটিং বা বিজনেস ডেভেলপমেন্টের উইংসটা গার্মেন্টসে কিন্তু সদ্য শুরু হলো, ভেরি ইনফ্যান্ট লেভেলে কিন্তু এটা। আর এটাকে ওয়ার্ল্ডের কাছে ভিজুয়ালাইজেশনের জন্য এখন যে ডাইনামিক ওয়েব পেজের কথা বলা হচ্ছে, আপনার ওয়েব সার্চিং অপটিমাইজেশন করে আমারটা আগে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু খুব স্লো আগাচ্ছে। এবং দ্যাট ইজ দ্য অপরচুনিটি আমার দেশকে, আমার ফ্যাক্টরিকে মার্কেটে তোলা। আমরা কিন্তু 99% হলো আমার ফ্যাক্টরিকে কিন্তু মার্কেটে তুলছি না। আমি বায়ার অফিসে যাই অথবা বায়ারকে আনি, সে কমপ্লায়েন্স টেস্ট ফেস্ট করে আমাকে মেকার হিসেবে সে কিন্তু নিচ্ছে। তো সো এই জায়গাটা পার্টনার ফ্যাক্টরির সাথে একটা ইনিশিয়েটিভ প্রজেক্ট হতে পারে যে ফ্যাক্টরির প্রেজেন্ট কন্ডিশনটা কি, ওরা চিন্তা করছে কি, বা যদিও উনি ডিজাইন স্টুডিও করছে উনি কি ডিজাইন স্টুডিওটাকে ফুল ফর্মালাইজ করেছে কিনা, উনি ইন্টারনালি কোনো ফ্যাশন শো করেছেন কিনা, বিভিন্ন ফ্যাশন ডিজাইনার বা বায়ার কমিউনিটিকে ইনভাইট করে, দিজ আর দ্য ওন মার্কেটিং, ভিজুয়ালাইজ মার্কেটিং যেটাকে বলা হয়, সেটা ইনিশিয়েটিভ হতে পারে যে ফ্যাক্টরি কিভাবে কনসিডার করছে। বাট আমার জানা মতে 2-4টা ফ্যাক্টরি অলরেডি উদ্যোগটা লাস্ট 2 ইয়ার্স থেকে নিচ্ছে এবং ওরা ইন্টারনালি ইনহাউস ফ্যাশন শো করে, ওয়ার্ল্ড পিপলদেরকে ডেকে এনে ওদের ফ্যাক্টরিতে এনে ওদের ওন ডিজাইন ভেরি প্রফেশনালি শো ডাউন করছে। রাইট। সো এই মানে এটা একটা সেগমেন্ট যেটা হচ্ছে যে স্টিল একটা নিশ লেভেল বা হচ্ছে যে একটা মানে অ্যাক্সেসিবল লেভেলে যাচ্ছে। আরেকটা যেটা অনলাইনে ইউ ক্যান রিচ টু দ্য গ্রেটার অডিয়েন্স if you integrate with those online tools. Those who are producing their own product catalog and season wise product collection, তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে তাদের মার্কেটিংটাকে অ্যালাইন করে করেসপন্ডিং ক্যাপাসিটি বিল্ড আপ করে কিন্তু উইন্ডো গুলো বাড়াতে পারে, সেলস উইন্ডো গুলো বাড়াতে পারে। সো এখানে হ্যাঁ, আগে যেটা বললেন যে একটা অলওয়েজ সবাই এটাও চিন্তা করে যে 80-20 পলিসি, যেটা আমরা জানি যে বেসিক্যালি কাস্টমার কমিয়ে রাখাটা সবার জন্য, অনেকের জন্য মানে ম্যানেজমেন্টের জন্য ইজিয়ার, কিন্তু এখনকার বাস্তবতাটা তো আসলে ভিন্ন। সো যে বাস্তবতায় আসলে অর্ডারই নাই, তো সেখানে অর্ডার এক্সপ্লোর করাটা এবং সেখানে আপনি যেটা আরেকটা জিনিস আপনি বলেছিলেন ক্যাপাসিটি প্ল্যানিং। সো ক্যাপাসিটি প্ল্যানিং এর সাথেও আমার কাছে তো মনে হয় যে এটা একটা সম্পর্ক আছে এবং এটা একটা প্রিমিয়াম পাওয়ার সুযোগ আছে অ্যান্ড ক্যাপাসিটি ইউটিলাইজেশন এবং ক্যাপাসিটি প্ল্যানিং এর মাধ্যমে, এবং এটার মাধ্যমে কিন্তু অনেক প্রবলেম দূর করা সম্ভব, যেটা হচ্ছে বেসিক্যালি প্রাইসের প্রবলেম দূর করা সম্ভব এবং প্রফিটেবিলিটির যে ক্রাইসিস গুলো আছে এগুলো আসলে দূর করা সম্ভব। আমার একটা স্পেশালি স্ট্রেংথ ডেভেলপ করে ক্যাপাসিটি ওয়াইজ যদি আমি চিন্তা করি, দেন আমার এই ক্যাপাসিটি বা আমার এই যে লেভেলে আমার স্ট্রেংথ আছে যে প্রোডাক্ট রেঞ্জে, এটাকে আমি বিভিন্ন টুলস ইউজ করে আমি আসলে এক্সটেন্ডেড মার্কেট প্লেসে যদি আমরা যেতে পারি, আমার কাছে মনে হয় দিস ইজ এ মডেল হুইচ দ্য ফ্যাক্টরি শুড থিঙ্ক, even if the whole of the order, if it is not shifted to this model, একটা সেগমেন্ট অফ দ্য অর্ডারস অথবা সেগমেন্ট অফ দ্য লাইন্স যদি অ্যালাইন করতে পারে এই সেগমেন্টে, আশা করা যায় বা আগামীতে যে সবাই কথা বলছে 20-30%, 25% এর মতো অর্ডার কমে যাবে, হুইচ ইজ মোস্ট লাইকলি। সো সেই ক্ষেত্রে কিন্তু অ্যানাদার 10-15-20% আমরা কিন্তু একটা গ্রেট এফোর্ট দিয়ে এখান থেকে কিন্তু হয়তো কপ আপ করা সম্ভব। আপনারা কাউসার আলী ভাইও শুনছেন, যদি এ ব্যাপারে কমেন্টস করতে চান বা ওয়াদুদ ভাইও কমেন্টস করতে পারেন প্লিজ। ওকে, আর বাই দিস টাইম যদি কোনো স্টুডেন্টদের আরো যদি কোনো কোশ্চেন থাকে, আমরা ইউজুয়ালি 2 ঘন্টা সেশন রাখার চেষ্টা করি, সো ইউ হ্যাভ ফিউ মোর মিনিটস। একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে যে স্যার, মাই প্রজেক্ট ইজ অ্যাবাউট ফ্যাশন ডিজাইনিং। I know there are many international fashion designers who are representing their country's textile, but for Bangladesh I don't know much and how to improve on this sector, so if you kindly discuss on the topic. আচ্ছা, ইস্তিয়াক প্রশ্ন করেছে যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে। সো ফ্যাশন ডিজাইনিং নিয়ে ওয়ান্স अगेन আরো যদি স্পেসিফিক হওয়া যেত হয়তো ভালো হতো। সো ইস্তিয়াক, তুমি কি আরো স্পেসিফিক ভাবে কোশ্চেন করা যায় যে
তুমি কি ফ্যাশন ডিজাইনিং এর কোন সেগমেন্টটা বা কোন কোন অ্যাসপেক্টটা নিয়ে কাজ করতে চাও, বিকজ ইটস এ ভেরি ভাস্ট ইস্যু। আমরা জানি ডিজাইনিং এর অ্যাসপেক্টে ভাস্কর ভাই একটু টাচ করেছেন যে বর্তমানে আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু মানে কিছু কিছু ফ্যাক্টরি যারা দোজ হু হ্যাভ বিন ডুইং গুড এবং একটা ডিফারেন্ট প্রোডাক্ট রেঞ্জে যারা কাজ করছিল, তারা কিন্তু ডেভেলপমেন্ট বেসড না, অর্থাৎ ফ্যাক্টরি থেকে বায়ার থেকে রিকোয়ারমেন্টস পেয়ে সিজন ওয়াইজ ডেভেলপ করে তারপরে সেখানে অর্ডার বিট করে, এরকম একটা সেগমেন্ট আছে যেমন। এছাড়া নিজস্ব R&D এবং নিজস্ব ডেভেলপমেন্ট সেগমেন্টও কিন্তু কিছু কিছু ফ্যাক্টরি ডেভেলপ করার চেষ্টা করছে, এবং দীর্ঘদিন যাবত এখানে আমরা জানি যে অনেক ফ্যাক্টরি এখানে ইনভেস্ট করার চেষ্টা করছে এবং অনেকেরই খুব ভালো কালেকশন আছে। এবং দেয়ার ইজ এ ট্রেন্ড যে ব্র্যান্ড গুলো তাদের কস্ট কমানোর জন্য দে আর ইনক্রিজিংলি রিলাইং অন দ্য products promoted or submitted by the factories. So এবং এই যে টেক প্যাক তৈরি করার কাজগুলো কিন্তু অনেক ফ্যাক্টরি করছে। সো এখানে কিন্তু হিউজ কাজ করার সুযোগ আছে। ইস্তিয়াক, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন দিস এরিয়া, আমি মনে করি যে হিউজ অপরচুনিটি আছে এবং এই জায়গাটার মধ্যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট যেমন দরকার। আরেকটা বিষয় এখানে আমার কাছে মনে হয় যেটা সাপ্লাই চেইন ইজ অলসো ইম্পর্টেন্ট, বিশেষ করে ফ্যাব্রিক সোর্সিং, সুতার সোর্সিং, সোর্সিং নলেজটা ফ্যাশন ডিজাইনারদের জন্য ইজ ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কনজিউমারের বিহেভিয়ার। সো কনজিউমার বিহেভিয়ার অ্যাক্সেস করা, কনজিউমার বিহেভিয়ার গুলো সম্পর্কে জানা, এগুলো। আর অফকোর্স ডিজাইনিং এর জন্য যে টুলস, টেকনিক্স বা সফটওয়্যার যেগুলো আছে এগুলোকে করা। আর অবশ্যই প্রসেস জানা দরকার, অ্যাভেলেবল প্রসেস কি আছে ফ্যাশন ডিজাইনারের, এই জিনিসগুলো জানা দরকার। ইট ইজ দ্য গ্যামুট অফ ফ্যাশন ডিজাইনিং ইফ ইউ লুক এট। সো এখন পার্টিকুলারলি কোন জায়গায় তুমি কাজ করতে চাও, ইউ হ্যাভ টু গেট ইনটু ইট, এবং আমরা হয়তো তোমাদের সাথে করেসপন্ডিং এক্সপার্ট, আজকে এখানে আমি ইমিডিয়েটলি কাউকে দেখতে পাচ্ছি না, যদি কেউ থাকে আমরা অ্যালাইন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইশতিয়াক, আশা করি তোমার উত্তর পেয়েছো। সো আমরা যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা হয়তো আস্তে আস্তে এই সেশন শেষ করব। লাস্ট যদি কেউ কোনো কোশ্চেন করতে চায় প্লিজ, অথবা লাস্ট কমেন্টস যদি আমরা এক্সপার্টদের কারো কাছ থেকে যদি। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যেটাকে ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি আমরা বলে থাকি। আমার ক্যাপাসিটি আছে কিন্তু ক্যাপাবিলিটি নাই, আর আমার ক্যাপাবিলিটি আছে ক্যাপাসিটি নাই। তো এই সাইডটা আমরা ইন্ডাস্ট্রিতে খুব উইক দেখেছি এবং এটাকে পরিষ্কার তুলে ধরতে পারি না যে আমার একটা তো ডার্কনেস আছে যে এক্সাক্ট ক্যাপাসিটিটা কি, এটা অ্যাসেসমেন্টটা ভেরি মানে ভিন্ন রকম পাওয়া যায়। এক্স্যাক্টলি ক্যাপাসিটি যে একটা ফ্যাক্টরি কত এটা একদম ট্রান্সপারেন্টলি ফিগার আউট করা যায় না। দেন ক্যাপাসিটি থাকলে বলা হচ্ছে আমার ফ্যাক্টরির যে রিসোর্স টিম আছে এই রিসোর্স টিমের ক্যাপাবিলিটি স্ট্রেংথটা কোন জায়গায়, কোন ক্যাটাগরি গার্মেন্টস এর উপর আমার স্ট্রেংথ আছে, কোন আপনার সেগমেন্ট অফ দ্য প্রোডাক্টের উপর আমার ক্যাপাবিলিটি আছে। এটার কিন্তু বড় ধরনের কোনো অ্যাসেসমেন্ট স্ট্রেংথটা নাই। না থাকার কারণে কি হয়, মার্চেন্ডাইজার মার্কেটিং টিম তার খুশি মতো সে অর্ডার আনতে থাকে, বিকজ তার উপর একটা প্রেশার, তোমাকে অর্ডার আনতে হবে, তোমাকে আমার 10 মিলিয়ন এক্সপোর্ট করতে হবে, তুমি আমার কাছে অর্ডার নিয়ে আসতে হবে। এখন ও অর্ডার আনার সময় কখনোই তার ক্যাপাবিলিটি ক্যাপাসিটিটাকে গুরুত্ব দিয়ে অর্ডারটা আনে না। তো এই জায়গাটার একটা প্রজেক্ট নেওয়া যায় কিনা স্টুডেন্টরা নিতে পারে, যে পার্টনার ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে বা আদৌ আপনি আপনার ক্যাপাসিটি ক্যাপাবিলিটিটাকে অ্যাসেসমেন্ট আছে বা করছেন নাকি অ্যাজ এন্ড হোয়েন, মানে মার্চেন্ডাইজারের কাছে মনে হয়েছে এই স্টাইলের একটা অর্ডার আমার কাছে আসছে, ঠিক আছে নিয়ে নাও, করে ফেলো। এটা করতে গিয়েও আপনার এফিসিয়েন্সি বাড়ে না, আপনার প্রোডাক্ট প্রফিটেবিলিটি বটম লাইনে পাওয়া যায় না। হ্যাঁ, কারণ তাকে বলা হয় যে এত মিলিয়নের অর্ডার তোমাকে আনতেই হবে, এখন যে টাইপের নিয়ে আসো সে যা পায় ধরে নিয়ে। এই জায়গাটা টেক আপ করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করা যেতে পারে। শিওর, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমরা আমার মনে হয় শেষ করি। ইট ওয়াজ এ গ্রেট ডিসকাশন, এবং ভাস্কর ভাই, ওয়াদুদ ভাই, কাউসার আলী ভাই এবং বিধান ভাই, তারপরে অন্য যারা এক্সপার্টরা জয়েন করেছেন এবং যে স্টুডেন্টরা যারা জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমার মনে হয় উই হ্যাভ
completed a amazing series of discussions. As I told you, আশা করি যে নেক্সট ফেজটা হবে আমরা আমাদের টিম সহ এখন অ্যাডভাইজিংটা রিগোরাস, যে প্রজেক্ট চার্টারের উপরে রিগোরাস একটা অ্যাডভাইজিং প্রসেসে যাব এবং চেষ্টা করব প্রজেক্টগুলোকে অ্যালাইন করে ফেলার জন্য, and then we will make the groups on the specific projects. So thank you very much জয়েন করার জন্য. Let's be connected এবং এই ভিডিও আমরা আপলোড করে দিব, আশা করছি যে গ্রুপে অন্য যারা আছে তারা এটা সম্পর্কে জানতে পারবে. থ্যাংক ইউ. আসসালামু আলাইকুম. গুড আফটারনুন.